সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও চলে আসলাম একটি ভিডিও বানাবার জন্য। গত ভিডিওতে বলেছিলাম যে কেন প্রাণগোপাল দত্ত আমার সাথে লেগেছেন, এবং এটার সাথে আমি কিভাবে এই যে আমার কাকার সাথে হিংসায় জড়িত হয়ে হিংসাপরায়ণ ঈর্ষাবশত উনি যে কাজগুলি আমার কাকার সাথে করেছেন, যে হিংসাত্মক কাজগুলি আমার কাকার সাথে করেছেন, সেগুলির সাথে আমি কিভাবে লিঙ্কড হলাম। অর্থাৎ আমার কাকা মারা যাওয়ার পরে 2000 অনিল কর মারা যাওয়ার পরে 2009 সাল থেকে 2022 সালের অক্টোবর মাস পর্যন্ত উনি আমি কিভাবে ওনার দ্বারা আঘাতগ্রস্ত হয়েছি, বা আমি কেন ওনাকে প্রতিঘাত করতে গেলাম, সেটা ওই সময়টার যে ঘটনাগুলি আছে, কিছু ঘটনা যেগুলি খুব উল্লেখ করার মতন, সেগুলি আমি ব্যাখ্যা করব। তো আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার কথাগুলি শোনার জন্য। যথারীতি 2009 সালের দিকের পরে যখন আমি দেশের সাংগঠনিক কার্যক্রমগুলিতে খুব মনোনিবেশ করলাম, এবং আমার কাকারও বর্তমানে যারা কাকার সাথে বিশ্বস্ত ছিলেন, কাকার অনুগামী ছিলেন, তারাও সবাই মোটামুটি আমাকে একটা পজিশনে নিতে চাইছিল। আর আমার ভিতরেও সেই উৎসাহ উদ্দীপনা ছিল। তো সব কিছু মিলে আমি তাদের সাথে যোগাযোগটা, মানে কাকার অনুগামীদের সাথে আমার যোগাযোগটা বেশ ভালোই ছিল। এবং এটা যখন প্রাণগোপাল বাবুর পরিবার এবং তার ভাইয়েরা বুঝতে পারে, এবং তার পরিবারের তাদের যে অনুগত বাহিনীগুলি ছিল, বা তাদের যেই সন্ত্রাসী হুমরা চোমরা, বা যেগুলিকে গ্রামে বলা হয় মাতব্বর শ্রেণীর লোকজনগুলি ছিল গ্রামে, হ্যাঁ, সেইগুলিও বুঝতে পারলো যে আমি যদি কাকার জায়গায় দাঁড়ায় যাই, তাহলে তারা সেভাবে তাদের কর্তৃত্ব ফলাইতে পারবে না। তাদের কর্তৃত্ব ফলানোর জন্য আমাকে তাদের নিবৃত্ত করতে হবে। এবং এটা কেন তারা বুঝতে পারলো, ধরেন আমি কিছু উদাহরণ টানছি। নিতাই কর আমার ঘনিষ্ঠ কাকা, আমার খুব মানে পাশের ঘর ওনার। এই নিতাই কর বাড়িতে বেশ কিছু লোকের সাথে তার, বিশেষ করে কৃষ্ণাকরের সাথে তার একটা মানসিক দ্বন্দ্ব এবং ঝগড়াঝাটি, সবসময় একটা ঝগড়াঝাটি লেগে থাকতো। তো কৃষ্ণাকর প্রতিশোধ পরায়ণ হয়ে ছিল সবসময় তার প্রতি। তো কৃষ্ণাকর এই প্রতিশোধের স্পৃহা বাস্তবায়ন করতে গিয়ে সে সবচেয়ে যেই লোকটাকে প্রথমে হাতে নিল, সেটা হচ্ছে যে মরণকর। মরণকর ছিল আমার পাশের ঘরে আমার আমার বাবার আপন কাকাতো ভাই একদমই, এবং নিতাই করেরও আপন জ্যাঠাতো ভাই, এরকম কিছু একটা। তো এই মরণকর যখন কৃষ্ণাকরের সাথে লিঙ্কড হয়ে গেল, লিঙ্কড হয়ে নানানভাবে অপদস্থ করার জন্য কৃষ্ণাকরকে খুঁজতেছিল, বা নিতাইকরকে খুঁজতেছিল, বা অপেক্ষায় ছিল শায়েস্তা করার জন্য। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল যে নিতাইকরের ওয়াইফ রত্নাকর একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে গেলেন এই বাড়িরই আরেকজন তার ভাতিজার সাথে, মানে নিতাইকরের ভাতিজার সাথে, পলাশকর, নিখিলকরের ছেলে। তো এই ঘটনাটা প্রথমে 2-4 বছর চলেছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি এটা জানতাম না। এক পর্যায়ে প্রায় 2-3 বছর চলার পরে এক সময় গিয়ে গ্রাম থেকে আমার কাছে ফোন আসলো যে নিতাইকরের ওয়াইফের এরকম একটা অনৈতিক সম্পর্ক আছে পলাশকরের সাথে, মানে চাচি ভাতিজার একটা অনৈতিক সম্পর্ক আছে। তা আমি প্রথমে বিষয়টাকে গুরুত্ব দিই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এগুলি মিথ্যা কথা, বা নিতাইকে ওই যে কৃষ্ণাকর যেহেতু সবসময় চায় নিতাইকে হেনস্থা করবে, তো এগুলি মানে কৃষ্ণাকরের লোকগুলিই, বা ওই যে গ্রামের যে হুমরা চুমরা আছে যেগুলি নিজেদের কর্তৃত্ব ফলাইতে চায়, বিশেষ বিকাশ সিং বা আরাধন মেম্বার, এই ধরনের লোকগুলির
সাথেও মানে ঘনিষ্ঠ লোকগুলি আমাকে এই ধরনের কথাগুলি যখন ফোন করে বলতেছিল যে একটা অবৈধ সম্পর্কের কথা, আমি প্রথম প্রথম বিষয়টাকে গুরুত্ব দিই নাই, কিন্তু বিষয়টা বাড়তেছিল এবং গ্রামে ঢিঢি পড়ে যাওয়ার মতন অবস্থায় চলে গেল। এক সময় গিয়ে এই এমন একজন ব্যক্তি আমাকে ফোন দিল গ্রাম থেকে, যার গ্রামে কথার অ্যাকসেপ্টেন্স আছে, যাকে মানুষ মানে এটা এটা উনি মিথ্যে কথা বলবেন না এইসব বিষয় নিয়ে, এরকম একটা অ্যাকসেপ্টেন্স যারা আছে। তো সেটা হলো অনাথ ভদ্র। অনাথ ভদ্র আমার খুব ঘনিষ্ঠ দাদা, আমার পিসাতো ভাই, এবং উনি আমার খুব প্রিয়ভাজন মানুষ। উনি একটা ওয়েটফুল পার্সন, ভালো বিজনেসম্যান। তো উনি আমাকে একদিন ফোন করে বললো যে সজল, এরকম এরকম একটা ঘটনা তোদের বাড়ি থেকে আসছে এবং এটা নিয়ে একটা বিচার হবে, এটা নিয়ে গ্রামে একটা সালিশ হবে। সেই সালিশ হওয়ার আগে আমি তোকে জানাইলাম যে এই ঘটনাটার কারণে সবাই খুব গালমন্দ করছে, নিন্দা করছে। তো এটা নিয়ে তুই একটু দেখ বিষয়টা। যখন ওনারদের কাছ থেকে শুনলাম, এর আগে যাদের কাছ থেকে শুনছি তারা তো আর, তাদেরকে তো আমি পাত্তা দিইনি, কিন্তু যখন ওনারদের কাছ থেকে শুনলাম তখন আমি বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসলাম। এবং এটাও দেখতে পেলাম ওনাদের কথা অনুসারে যে তারা একটা আমার পরিবারের বা আমার বাড়ির দুইজন মানুষকে নিয়ে একটা গ্রামে সালিশ বসাবে, বা গ্রামে একটা আমাদের পরিবারের, আমাদের বাড়ির একটা বদনাম হবে, এরকম বিষয়টা যখন আমাকে অনাদ্দা বারবার করে বলতেছিলেন, তখন আমি অনাদ্দাকে স্টপ করলাম যে বিষয়টা আমি দেখছি, আপনি বিষয়টা বাড়তে দিয়েন না। এবং তার পরবর্তীতে যেটা হইলো যে আমি নিতাইকরকে ফোন দিলাম। আমি কোনো ডিটেলস কোনো কিছু জানতে চাই না নিতাইকরের কাছে, কিছুই জানতে চাই না, শুধু এইটুকুই বলে দিচ্ছি যে পলাশ যাতে আপনার ঘরে আর কখনো না যায়, এবং এটা স্টপ হইতে হবে এখনই। এবং যথারীতি নিতাইকর অ্যাকশন নিয়েছেন এবং পলাশকে আর, বা এই অনৈতিক সম্পর্কটা আর ছিল না এরপরে। কিন্তু ঘটনাটা কি ঘটলো, এই যে প্রাণগোপাল দত্তের হুমড়া চুমড়া বাহিনী, যারা এই সম্পর্কটাকে নিয়ে একটা পুরো বাড়িকে একটা বদনামের ভাগী করতে চাইছিলেন, বা আমাকে, যেহেতু নিতাইকর আমার সাথে ঘনিষ্ঠ, তাকে হেনস্থা করার জন্য, তাকে হেনস্থা করা মানে আমাকে হেনস্থা করা, সেটা তো আমি রোধ করে দিলাম, সেটা আমি বন্ধ করে দিলাম। আমাকে ধরার জন্য বা নিতাইকে ধরার জন্য, কৃষ্ণাকর নিতাইকে সায়স্তা করার জন্য যেই পলিসি করলেন, সেটা আমি স্টপ করে দিচ্ছি। আমি এরকমভাবে যে কোনো জিনিসের একটা গ্রহণযোগ্য সমাধান করে সবাইকে সেভ করেছি। যারা আজকে অনেকেই বলে, এমনকি নিতাই করো বলে যে আমার কারণে সে প্রাণগোপাল দত্তের কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা আমি নিতাইয়ের ক্ষতি করেছি। না, আমি নিতাইয়ের ক্ষতি করি নাই। নিতাইয়ের উপকার করতে গিয়ে আমি প্রাণগোপাল দত্তের ভাইদের কাছে খারাপ হয়েছি, গ্রামের হোমরা চোমরাদের কাছে মানে বিরাগ বাজন হয়ে গেছি, যার কারণে এই হোমরা চোমরারা, এই কর্তা ব্যক্তিরা তার ভাইদেরকে কান ভারী করেছে, তার ভাইয়েরা গিয়ে আবার প্রাণগোপাল দত্তের কান ভারী করেছে। প্রাণগোপাল দত্ত সেটা বিশ্বাস করেছে, বিশ্বাস করে সে আমার সাথে বিরাগ বাজন হয়েছে। সেদিন যদি আমি নিতাইয়ের এই বিষয়টাকে খুব সহজে স্টপ করে না দিতাম, বা বাড়িতে দরবার করতে দিতাম, সালিশ করতে দিতাম, এবং দুজনকেই, পলাশকর এবং নিতাইকরের ওয়াইফ দুজনকেই যদি ডেকে নিয়ে এসে একটা মানে লাঞ্ছিত করা যাইতো, তাইলে কিন্তু কৃষ্ণাকর খুশি হয়ে যেত এবং মরণকরও খুশি হয়ে যেত। আর আমিও কৃষ্ণাকর মরণ করা আমার সাথেও লাগতো না। আবার কৃষ্ণাকর মরণ করা আমার সাথে না লাগলে গ্রামের এই তথাকথিত হোমরা চোমরারা, কর্তা ব্যক্তিরাও আমার সাথে লাগতো না। আবার তারা না লাগলে কিন্তু ওই প্রাণগোপাল দত্তের কান ভারী হইতো না আমার বিরুদ্ধে। আর প্রাণগোপাল দত্ত মানে এত বড় বিদ্বান ব্যক্তি হয়ে কেউ কিছু বললেই সাথে সাথে বিশ্বাস করে ফেলে এবং আমার উপরে অ্যাকশন নেয়। এরকম ঘটনার অবতারণা আমি আরও করছি। সবগুলি ঘটনাই তো আর আমি মিথ্যে বলবো না বা ভুল বলবো না। আজকে নিতাইকর বলে আমাকে সে তার কারণে আমি হেনস্থা হয়েছি, আমার খুব কষ্ট লাগে। আসলে আমি তো তার কারণে হেনস্থা
আমি হয়েছি তার কারণে হেনস্থা, সে আমার কারণে হেনস্থা হয় নাই। 2018 সালের দিকের একটা কথা আমার মনে পড়ে। নিতাই করকে চান্দিনা থানা থেকে পুলিশ ওসি সাহেব ফোন করেছে। ওসি সাহেব ফোন করে বলছে যে আপনার নামে অনেক অভিযোগ আছে, আপনি আসেন। থানার টেলিফোন পাইয়া তো মোটামুটি নিতাই কর মানে প্যান্ট নষ্ট করে ফেলছে, এমন একটা অবস্থা। কেউ তার সাথে যায় নাই সেদিন। আমি পুরো রাস্তা চান্দিনা যাওয়া পর্যন্ত, মইসেল থেকে চান্দিনা যাওয়া পর্যন্ত যতখানি রাস্তা ছিল তাকে বুঝাইছি, তাকে সাহস দিছি, এবং কিভাবে পুলিশকে বুঝাইতে হবে, কিভাবে পুলিশকে সত্য উপস্থাপন করে নিজেকে সেভ করে নিয়ে আসতে হবে, পুরো রাস্তা আমি তার সাথে গিয়েছি। এবং সেখানে গিয়ে সে ওসির সাথে দেখা করেছে, আমি তার পাশে ছিলাম। ওসি সাহেব তাকে অনেক রকমের ইন্টারোগেশন করেছে, হুমকি তুমকি দিয়েছে, সে আবার সেটাকে রিপ্লাই দিয়েছে আমার বুদ্ধি মোতাবেক, যেভাবে তাকে শিখাই দিয়ে গেছিলাম, নিয়ে গেছিলাম। কিন্তু এরপরে কি হয়েছে, ওখান থেকে সে চলে আসছে। কিন্তু এই ঘটনাটা কারা ঘটাইছে? নিতাই করের মতন একটা সাধারণ নাগরিককে, গ্রামের, কেন পুলিশ থানা অফিসার ডাক দিয়ে নিয়ে যাবে? কারা নিয়ে গেছিল? এই কংসমামার ভাইয়েরা, কংসমামা, তারা করছে। নিতাই কর গ্রামের মধ্যে অপরাধ কর্ম করে, এগুলি পুলিশকে কে জানাইছে? আর কংসমামা যে এই কাজ করলো কাদের কথাই করেছে? তার ভাইদের কথাই করেছে। তার ভাইরা কাদের কথা করেছে? ও গ্রামের ওই হুমরা চুমরাদের কথাই করেছে। হুমরা চুমরারা কার কথাই করেছে? ওই কৃষ্ণাকর আর মরণকরের কথাই করেছে। অল আর লিঙ্কড, অল আর চেইন। কিন্তু এক্ষেত্রেও আমি তাকে মোটামুটি সেভ করে নিয়ে চলে আসছি। কিন্তু কংসমামার ভাইয়েরা বা কংসমামা আমাকে হেনস্থা করতে পারে নাই, বা আমার লোককে হেনস্থা করতে পারে নাই। এখন আমি দুই দিক থেকেই, মানে নিতের দিক থেকেও আমি ভিলেন, আবার কংসমামার কাছে তো ভিলেনই। কিন্তু আমি কার জন্য করলাম? কাকে সেভ করলাম? হ্যাঁ, একটা জিনিস সেভ করেছি, মান সম্মানকে সেভ করেছি, বাড়ির মান সম্মানকে সেভ করেছি, দেশের মান সম্মানকে সেভ করেছি। আজকে দুইজনেই আমাকে ভিলেন বলে, নিতাইও বলে, কংসমামা তো করছেই। একটা কথা বলে নিতাইকর যে আমার কারণে সে মার খেয়েছে পরিমলের হাতে। না, এটা সত্য না। পরিমলরা যখন আমার ভাইয়ের বিয়ে নিয়ে নানান রকমের, বা এই গ্রামের হুমরা চুমরারা নানান রকমের মিটিং মিছিল শুরু করে দিয়েছে, আমার ভাই অসুখের মধ্যে বিয়ে করেছে, বা যদিও সেটা মহামারীকালীন সময়ে বিয়ে, এবং আমরা এটা মোটামুটি পণ্ডিতের থেকে বিধান টিধান নিয়েই আমরা ঢাকাতে বিয়েটা খুব 10-12 জনের মধ্যে করোনাকালীন সময়ে মোটামুটি বিয়েটা সম্পন্ন করে ফেলেছি। তো কিন্তু এটা গ্রামের লোকদের সহ্য হয় নাই, এবং অসুখের মধ্যে বিয়ে করছি বলে আমাদেরকে নিয়ে তারা বিশাল মিটিং, মানে হেনস্থা করে ফেললো। আমাদেরকে পাশ্চিত্য করতে হবে, পাশ্চিত্য করে মাথায় ঘোল ঢেলে তারা ঘুরাবে। ওই যে বললাম যে সব কিছুর মধ্যেই আমাদের পরিবারের উপরে যে ক্ষোভ, সে ক্ষোভ থেকে তারা বের করার চেষ্টা করে যে কিভাবে ধরা যায়, কিভাবে ক্যাচ করা যায়। যখন আমার ভাইয়ের বিয়েটা নিয়ে আসলো, বিয়ের ইস্যুটা চলে আসলো, বারবার করে বললাম যে আমরা পণ্ডিতের থেকে বিধান নিয়ে তারপরে যথারীতি ঠাকুর মশাইকে মানে সম্পূর্ণভাবে, মানে শুদ্ধ শাস্ত্রীয়ভাবে সব কিছু ব্যাখ্যা করে শুদ্ধ শান্তি হয়ে তারপরে আমরা বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছি। কিন্তু এই প্রাণগোপাল দত্তের ভাইয়েরা কেউই শুনলেন না। তারা কি করলেন? তারা একটা, সরি, যে কোনোভাবেই হোক তাদের আমাকে শায়েস্তা করতে হবে, আমাদেরকে শায়েস্তা করতে হবে, এই চিন্তা করে তারা গ্রামে অনেক কিছুই করলেন। মানে নিতাইকে, তারপরে রামপ্রসাদকে, অনেককেই আহত করলেন। তো তার মধ্যে একদিন গিয়ে নিতাইকে আমাদের বাড়িতে এসে পুকুর পার নিতাইয়ের ভাইয়ের সামনে নিতাইকে আঘাত করলো পরিমল দত্ত।
আমি বিষয়টাকে আমার দিকেই নিয়েছি। আমি জানি আমার প্রতি ক্ষোভ ক্ষেত থেকে তারা কাজটা করেছে। সেজন্য আমি সাথে সাথে পরিমল দত্তকে ফোন দিয়ে বলেছি, পরিমল দত্ত, আপনি আমার পিতৃ সমতুল্য নিতাই কাকার গায়ে হাত তুলেছেন, কাজটা আপনি ঠিক করেন নাই। সেই মেসেজটা, মেসেঞ্জারে দেওয়া সেই মেসেজটা আজও আমার কাছে রেকর্ড হয়ে আছে, আমার কাছে আছে। আমি কিন্তু নিতাইকে রক্ষা করার জন্য কম করি নাই। কিন্তু এখন আসেন, নিতাই বলে এটা, নিতাইও বলে যে এটা আমার ভাইয়ের কারণে, আমার পরিবারের কারণে সে মার খাইছে। আবার আমার যে ভাইয়ের বিয়ে হয়েছে সে ভাইও বলে আমার কারণে তার বিয়ে নিয়ে পানগোপাল দত্তের ভাইয়েরা নিতাইকে মারতে সাহস পাইছে। কিন্তু আসলে প্রকৃত ঘটনা কি? নিতাইকর গ্রামের ভিতরে অশাস্ত্রীয় বা যে সামাজিক প্রথা, সে অনেক সামাজিক প্রথা সে ভেঙেছে। নিতাইকরকে মারার মূল কারণ ছিল ওই কৃষ্ণাকর। কারণ কৃষ্ণাকরের মায়ের শ্রাদ্ধের সময় বা ওই যে অসুস্থ চলাকালীন সময়ে হবিষের ভিতরে সেই আরেক বাড়িতে গিয়ে মাছ দিয়ে ভাত খাইছে, এবং প্রকাশ্যে কৃষ্ণাকরের সাথে তার জিদ, তার রাগারাগি মেটানোর জন্য। তো আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে সে উপস্থিত হয়েছে বলে অসহ্যের মধ্যে এটা সূত্র ধরে এসে তাকে মেরেছে। আমি তো বারবার করে বলেছি, যদি আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানটা যদি নিয়মের ব্যতিক্রম করে করা হয়, তাহলে আমাকে ধরবে, আমার ভাইকে ধরবে, আমার পরিবারকে ধরবে। তারা, প্রাণগোপাল দত্তের পরিবার আমার সাথে বসবে। তোমার সাথে কেন? নিতাইয়ের সাথে কেন? হ্যাঁ, অনেক কারণ। নিতাই গরিব মানুষ, ছোট মানুষ, তাকে পাইছে তাই তাকে ধরছে। আমাদের সাথে, আমার বড় ভাইয়ের সাথে, আমার সাথে প্রাণগোপাল দত্তের, তো ওই সূত্র ধরে নিতাইকরকে মেরেছে। আমার কারণে মারে নাই, আমার ভাইয়ের কারণে মারে নাই। কিন্তু নিতাইকর খুব আমার উপরে ঝাড়ে, আমার কারণে সে জেলে গেছে। আমার কারণে তোমাকে জেলে নেয় নাই, তুমি তোমার নিজস্ব কারণে, কারণ তোমার প্রধান শত্রু হচ্ছে কৃষ্ণা এবং মরণকর, তুমি তাদের সাথে শত্রুতা করেছো, সেই কারণে তুমি জেলে গেছো। আর তোমার সাথে যদি এরা না লাগতো, কৃষ্ণাকর বা মরণকর, তাহলে আমার জীবনের আজকের এই দৈন্য দশাটা ঘটে না। কারণ ওগুলি থেকেই শুরু। তোমাকে নানান সময়ে সেভ করতে গিয়ে তুমি যদি কৃষ্ণাকরের মায়ের অনুষ্ঠানে আরেক জায়গায় গিয়ে এরকম মাছ দিয়ে ভাত না খাইতা মায়ের শ্রাদ্ধের সময়, মায়ের অসুচের সময়, তাহলে কৃষ্ণাকর তোমার সাথে খেপতো না। আর কৃষ্ণাকর না খেপলে আমার বিষয়টা অত দূর যাইতো না। তোমাকে সেভ করতে গিয়ে কৃষ্ণাকরের হাত থেকে আমাকে প্রাণগোপাল দত্তের কাছে খারাপ হইতে হয়েছে। আর প্রাণগোপাল দত্ত এতখানি সো কল্ড বিদ্বান মানুষ যে কারোর কথা শুনে, কান কথা শুনেই কানের ডাক্তার সহজেই কানমারি করে ফেলেন। তো এই ছিল সংক্ষেপে মূলত নিতাই চন্দ্রকরের কিছু ঘটনা, যেগুলি উল্লেখ করার মতন ছিল আর কি, যেগুলির সাথে জড়িয়ে গিয়ে আমি কংস মামার সাথে বিরাগভাজন হয়েছি, বা নিতাই চন্দ্রকরের উপকার করতে গিয়ে আমি সংঘাতে লিপ্ত হয়েছি কংস মামার পরিবারের সাথে। আরও অনেক ঘটনা আছে যেগুলি হয়তোবা এই ক্ষুদ্র পরিসরে বলাটা সম্ভব না, বাট উল্লেখ করার মতন এগুলিই ছিল। এবার আসি রামপ্রসাদ পাল, উকিল বাড়ির আমার সম্পর্কে মামা হয়, সেই রামপ্রসাদ পালের, ধীরেন্দ্রচন্দ্র পালের ছেলে রামপ্রসাদ পালের কিছু ঘটনা নিয়ে। রামপ্রসাদ পাল দেশে যে বাড়ি করছেন বা তার যে ঘর, পাকা ঘর গৃহ নির্মাণ করছেন, এগুলি নিয়ে সবসময় সে তার আপন কাকার সাথে দ্বন্দ্বে জড়ায় থাকতো। তাদের পরিবার আর তাদের কাকার পরিবার সবসময় একটা দ্বন্দ্ব থাকতো। তো জায়গা জমি নিয়ে সবসময় বিরোধ ছিল। আর এই বিরোধিতার সূত্র ধরে যখনই প্রাণগোপাল, এই যে রামপ্রসাদ পাল যখন কোনো রকমের
আহ, মানে বাধার শিকার হইতো, বা তার কাকার কাছ থেকে নানান রকমের কথাবার্তা শুনতো, মানে কটু কথাবার্তা শুনতো, বা যে কোনো ধরনের যে কোনো কিছু হইলেই রামপ্রসাদ পাল সবার প্রথমে আমার কাছে দৌড়ে চলে আসতো, আমি এখন কি করব। তো আমিও তাকে সদ্বুদ্ধি দিয়ে সৎ পরামর্শ দিয়ে সাহায্য করতাম, এবং সে সেটা যে গিয়ে যখন তার বাড়িতে অ্যাপ্লাই করতো, তখন দেখতো যে তার কাকা দেখতো যে না, সে তো মানে বের হয়ে গেছে বা জিতে গেছে রামপ্রসাদ পাল। তার কাকা তখন আমার প্রতি ক্ষিপ্ত হইতো। আর যথারীতি সেরকমই বললাম যে রামপ্রসাদ পালের কাকা পান্ডগোপাল দত্তের ভাইদের সাথে ঘনিষ্ঠ ছিলেন। যথারীতি তারা পান্ডগোপাল দত্তের ভাইদেরকে উল্টাপাল্টা বুঝাইছেন, এবং সেটা সূত্র ধরে তার ভাইয়েরা আবার পান্ডগোপাল দত্তকে যেমন বুঝিয়েছেন আর কি। এটা আর একই কথার পুনরাবৃত্তি করলাম না। এইভাবে আরও অসংখ্য কিছু ঘটনা, যেমন তাদের বাড়ির পূজা মোটামুটি 19টা বা 22টা পরিবার মিলে পূজা করে। রামপ্রসাদ পালকে তারা চায় যে কুক্ষিগত করতে, তাকে এক সাইডে ফেলে দিতে, তাকে কোনো প্রিভিলেজ না দিতে। কিন্তু পূজাটা হয় মূলত রামপ্রসাদ পালদের বাড়িতে, মানে রামপ্রসাদ পাল এবং তার কাকার যে যৌথ বাড়ি, সেই যৌথ বাড়িতে হয়। এখন যেহেতু তার কাকার সাথে তার দ্বন্দ্ব, তার কাকার যে গ্রুপ, সেই গ্রুপটা থাকতো বড়। সেখানে মিটুকর থাকতো, তারপর হরেকৃষ্ণ পাল থাকতো। তো এই ধরনের বড় বড় লোকগুলি ছিল তার কাকার দলে। আর রামপ্রসাদের দলে সর্বোচ্চ একজন বা দুইজন থাকতো 22 জনের মধ্যে। এখানেও যথারীতি রামপ্রসাদ পাল যখনই কোনো বুদ্ধি পরামর্শের দরকার হইতো, আমি হয়তো সিনে যাইতাম না, কিন্তু তাকে যে সৎ বুদ্ধিগুলি দেওয়া দরকার, ভালো বুদ্ধি দেওয়া দরকার, সেটাই আমি তাকে বুদ্ধি দিতাম। আর ওগুলি ইমপ্লাই করার কারণে এই 2-3 জনের সাপোর্ট নিয়েও রামপ্রসাদ পাল পূজার মধ্যে তার যে মানে ক্ষমতা ধরে রাখতে তাকে সাহায্য করেছি। তো এতেও সেই বাকি যে 19 জন বা 16-17 জন যারাই থাকতো, সবাই মোটামুটি দেখতো যে আমার সাপোর্টের কারণেই, আমার পরামর্শের কারণে রামপ্রসাদ পালকে তারা কোনো সাহায্য করতে পারছে না, বা তাকে একঘরে করতে পারতেছে না, তাকে সমাজ থেকে মানে পূজা থেকে তাকে নিবৃত্ত করতে পারতেছে না, বা যাই যেটা তাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলি সফল হচ্ছে না। তাই আমি খারাপ হইলাম, আবার সেই একই ঘটনা। আর বিশেষ করে ওই বাকি বাকি যে পরিবারগুলি ছিল, সেই পরিবারগুলি সবই প্রাণগোপালপন্থী, পান্ডগোপালদের ভাইদের অনুগত বাহিনীর লোকজন। যথারীতি একবার রামপ্রসাদ পালের সাথে আমাদের বাড়ি নিরঞ্জন কর এবং রামপ্রসাদ পালের পাশের বাড়ি বিকাশ করের বেশ মারামারি হইল। মারামারিটা এমন হইল যে রামপ্রসাদ পাল বেশ মার খাইলেন, প্রচুর আঘাতপ্রাপ্ত হইলেন গায়ে। তারপরে আমার কাছে আসলেন, ঢাকাতে দৌড়ে আমার কাছে চলে আসলেন। আমি মোটামুটি এটা নিয়ে একটা বেশ খেপলাম যে এটা একটা বিচার টিচার আমি করব, বা এটা নিয়ে আমি আগাবো, বিষয়টা নিয়ে এটার আমি একটা সুরাহা করব। এবং এই ঘটনার সাথেও জড়িত ছিলেন পান্ডগোপাল দত্তের ভাইয়েরা, বা এবং তার ভাইদের সাথে ভাইরা ছিল যাদের প্রশ্রয়ে ছিল আর কি, ওই যে গ্রামের যে হুমরা চুমরা বিকাশ ডাক্তার, তারপরে ওই যে উত্তম পাল, তারপরে ওই যে কি যেন নাম, শঙ্কর চক্রবর্তী, শঙ্কর ঠাকুর। এবং যখন আমি রামপ্রসাদকে সাপোর্ট দিয়ে বিষয়টা নিয়ে আগায় গেলাম, এবং আমার সাথে পূর্ণ সাপোর্টে ছিলেন ওই তখন গ্রামে কিছুটা নেতৃত্ব করতেন নারায়ণ পাল। আমি নারায়ণ পাল সহ নারায়ণ পালের একটা মোটামুটি একটা ভালো একটা গ্রুপ ছিল, যারা এই ধরনের বিচার আচারগুলিতে অংশগ্রহণ করতেন। যখন পুরো দস্তুর আগায় গেলাম, তখন রামপ্রসাদ পাল হঠাৎ করে গিয়ে মিশে গেল তার বিরোধী পক্ষের সাথে। সে পানগোপাল দত্তের ভাইয়ের কাছে, ননীগোপাল দত্তের কাছে গিয়ে মাথা নত করে ফেললো, সারেন্ডার করে ফেললো। কারণ যখনই দেখছে যে আমরা মোটামুটি এগিয়ে গেছি, ননীগোপাল দত্ত যখন দেখছে যে এখানে তো রামপ্রসাদ পালের দোষ নাই, দোষ তো আমরাই করেছি, তারা রামপ্রসাদ পালকে হাত করে ফেললো, এবং রামপ্রসাদ পাল তাদের সাথে গিয়ে মিশে গেল। এটাতে লিড দিয়েছে কে? রামপ্রসাদ পালকে আমি সজল কুমার কর লিড দিয়েছি। খারাপটা কি হয়েছে? আমি হয়েছি।
বিশ্বাসঘাতকতা করছে রামপ্রসাদ পাল। সে আমাদেরকে একদিকে বিচার চেয়েছে আমাদের কাছে, আমরা তার বিচারের জন্য আহ, ব্যবস্থা করতে করতে সে গিয়ে উল্টো বিরোধী পক্ষের সাথে মিলে গেছে। রামপ্রসাদের বাড়ির এখন যে দুটো ঘটনার কথা বলবো, তার বাড়ির মন্দিরের জায়গার ব্যাপার নিয়ে, আরেকটা হলো তার বাবার অসুস্থতা নিয়ে। এই দুটো ছিল মূলত একটা মানে বড় ধরনের ঘটনা, যে আমি এই প্রাণগোপাল দত্তের যে গং, সেই গংকে খেপিয়েছি। রামপ্রসাদের বাড়ির মন্দির নিয়ে ওরা মন্দিরের জায়গা দেবত্ব সম্পত্তিতে লিখে দেওয়ার জন্য রামপ্রসাদ পালকে খুব চাপ দিচ্ছিল, এবং এই চাপাচাপি করতে করতে এক পর্যায়ে তারা যখন রামপ্রসাদ পাল দিচ্ছিল না, তখন তারা তাদের ক্ষমতা ব্যবহার করে, এটা মনে হয় 17-16 সালের দিকের ঘটনা হবে, এক্স্যাক্টলি মনে নাই, তারা মোটামুটি দলিল টলিল রেডি করে গিয়ে রামপ্রসাদ পালের দোকানে গেছে যে এখনই তোর বাবাকে দিয়ে এই দলিলটা সই করায় আইনা দিবি। রামপ্রসাদ পাল যথারীতি ওই যে তার যে ব্যাকআপ, আমি সে ব্যাকআপ হিসেবে আমাকে ব্যবহার করে তাদের সামনেই আমাকে ফোন দিয়েছে যে তারা তো দলিল রেডি করে নিয়ে আসছে, এখন বলতেছে এই এখানে 2 শতক বা 1 শতক জায়গা যাই হবে, কাকা অলরেডি দিয়ে দিয়েছে। তো কাকা তো ওইপন্থী লোক, কাকা তো দিবেই, আর আমি এখন কি করব? তাই বললাম কোনো সই করা যাবে না, আর ওরা যদি তোকে দিয়ে এটা সই করাইতে চায় তাহলে ওদেরকে বলবে আমার সাথে কথা বলার জন্য। গ্রামে আর কয়টা মন্দিরকে তারা দেবত্ব সম্পত্তিতে রূপদান করতে পারছে সেটা আগে আমি বুঝবো, তারপরে আমি এই মন্দিরের জায়গা দান করব কিনা, বা তুই দিবি কিনা, রামপ্রসাদ পাল বা ধীরেন্দ্র পাল দিবেন কিনা আমি বুঝবো। শত চেষ্টা করেও 3 মাস 4 মাস ধরে যখন রামপ্রসাদ পাল এদের সাথে যুদ্ধ করেছে, পারে নাই। সই করাইতে নিয়ে চলে আসছে মানিকা, এখন সই করতেই হবে। বিনিময়ে আমি কি করছি? একটা সেন্টেন্স বলছি, তারা বাজার থেকে রামপ্রসাদ পালের দোকান থেকে দৌড়ে চলে গেছে, কারণ এবার তো ধরলে তো আমি সবগুলি মন্দির নিয়ে ধরবো। সাধুর বাড়িতে মন্দির করছো, সেটাকে দেবত্ব সম্পত্তিতে দান করে নিছো। রামপ্রসাদ কি বলার নাম, ঠাকুর বাড়িতে লোকনাথ আশ্রম করছো, দেবত্ব সম্পত্তিতে দান করে নিছো। তারপরে কালীবাড়িতে, সিংহেরা বাড়িতে দেবত্ব সম্পত্তিতে দান করার নামে তোমার ভাই স্বপন দত্তের নামে এখনো 4 শতক জায়গা আছে। দেবত্ব সম্পত্তিতে দান করার নামে জায়গা ডাক্তারের ছোট ভাই স্বপন কুমার দত্ত, যিনি এখন ইন্ডিয়াতে আছেন, উনি লিখে নিয়ে চলে গেছেন, আজও সেই জায়গাটা মন্দিরের নামে লিখে দেয় নাই। তা আমি যখন এগুলি নিয়ে ধরবো, এটা তো তারা জানে, সেজন্য তারা আর কোনো উচ্চবাচ্য করে নাই। এগুলির কোনো, রামপ্রসাদ পালের কাছে এগুলির কোনো দামই নাই, এই 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 কাজগুলির কোনো ভ্যালু নাই। এখন এখানে তারা পরাজিত হইল, কেন পরাজিত হইল? কার বুদ্ধির কারণে পরাজিত হইল? সজল কুমার করের। তো খেপবে না? প্রাণগোপাল দত্ত আমার সাথে খেপবে না? মোটা মাথার মানুষ, তো বিশাল মোটা মাথার মানুষ। ভাইরা যা কয় তাই, তাই বাইবেল, তাই ভাইরা যা কয় সেটাই বাইবেল, সেটাই গীতা, সেটাই কোরআন। এই মন্দিরের ঘটনা নিয়ে যখন প্রাণগোপাল দত্তের ভাইয়েরা পিছু হটতে বাধ্য হইল, তার কিছুদিন পরেই রামপ্রসাদ পালের বয়স্ক পিতা, প্রায় 85-86 বছর বয়স, 12 বেশি হবে, সে অসুস্থ, উনি অসুস্থ হয়ে পড়লেন, দাদু। হাসপাতালে ভর্তি করানো হইলো, কয়েকদিন চিকিৎসা চললো, কিন্তু ডাক্তাররা চিকিৎসার কোনো উন্নতি করতে পারলেন না, এবং শেষ পর্যন্ত না করে দিলেন যে আর বাঁচবে না, আপনারা বাড়িতে নিয়ে যান, খাওয়া দাওয়া করান, যে কয়দিন বাঁচবে। কোনো চিকিৎসা নেই। ওই যে বললাম, যথারীতি কাঁদতে কাঁদতে রামপ্রসাদ পাল আমাকে ফোন করলো। তা আমি তার কান্নার মধ্যেও তাকে বারবার করে জিজ্ঞেস করছি, আসলে দাদুর রোগটা কি হয়েছে সেটা আমাকে বল, সেটা আমাকে বলেন। সে আমাকে বলতে পারলো না, বললো যে ডাক্তার না করে দিচ্ছে। তো যখন আমি বুঝলাম যে আসলে ডাক্তার কোনো রোগ নির্ণয় করতে পারে নাই,
আর এখানে মাঝখানে বলে রাখি, এই যে না করে দেওয়া ডাক্তারদের দলে কিন্তু আমার ছোট ভাই শ্যামল কুমার করও আছে, যে দাদুর আর চিকিৎসা হবে না। সুতরাং এতগুলি ডাক্তারের পরে কি আর কোনো কথা চলে? আমি রামপ্রসাদ পালকে সাহস যোগাতে চেষ্টা করলাম। আমি বললাম যে দেখেন, আপনি ওনাকে ঢাকায় নিয়ে আসেন, পিজি হাসপাতালে ভর্তি করান বা ভালো একটা মেডিকেল হাসপাতালে ভর্তি করান। টাকা পয়সা তো সেরকম খরচ করতে পারবেন না প্রাইভেটে দিয়ে, কিন্তু অ্যাটলিস্ট পিজিতে যেহেতু প্রাণগোপাল দত্ত হোল্ড আছেন, তখন তো উনি রিটায়ার করে ফেলছেন, যদিও ভিসি পদ থেকে রিটায়ার করে ফেলছেন। আপনারা ওনার হেল্প নিয়ে হইলো পিজিতে ভর্তি করে একটা চিকিৎসা করান। দেখি না, এক হাসপাতালের ডাক্তাররা বলেছে কিছু হবে না, আরেকটা হাসপাতালের ডাক্তাররা কি বলে কোনো চিকিৎসা আছে কিনা। আর মৃত্যুর আগে তো যে কোনোটা রোগ থাকবে, হয়তো তার কিডনি ড্যামেজ হয়ে যাবে, হার্ট ড্যামেজ হয়ে যাবে, ব্রেন ড্যামেজ হয়ে যাবে, বা লাং, লিভার, কোনো না কোনো কিছু ড্যামেজ হবে। কিছুই তো ড্যামেজ হয় নাই, সবই তো ঠিক আছে, তাহলে মারা যাবে কেন লোকটা? এইভাবে অনেক কথা তাকে বুঝাইতে বুঝাইতে ওভার ফোনে শেষ পর্যন্ত তার বাবাকে চিকিৎসা করাইতে রাজি হইল। একজনের বাবা ছেলে তাকে চিকিৎসা করাবে কিনা সেটা বুঝাইতে গিয়ে আমার জান পরাণ শেষ হয়ে গেছে তার সাথে। যাই হোক, অতঃপর আমি তাকে রাজি করাইলাম যে হ্যাঁ, চিকিৎসা করানো যায়, যাবে, করাবে চিকিৎসা। এখন কি হয়েছে, এখন পিজিতে ভর্তি করাবো কেমনে? পিজিতে ভর্তি করাইলে তো ওই ননি মাস্টারের দ্বারস্থ হইতে হবে, আর ননি মাস্টার তো তার স্বার্থ ছাড়া কিছু বুঝে না, বা আরও অনেক ধরনের স্বার্থ আছে ননি মাস্টারের, এগুলি আরেক কাহিনীতে বলবো। তো ননি মাস্টারের কাছে তো যাওয়া যাবে না। আর আরেকজন আছে পানগোপাল দত্তের সবচেয়ে অ্যাক্টিভ ব্রাদার, সে হলো পরিমল দত্ত। তো সে তো 2 দিন আগে মন্দির নিয়ে আমার কাছ থেকে নাকানি চুবানি খেয়ে গেছে, মন্দিরের জায়গা তার কথা মতন দেই নাই। এখন এই দুইজনকে ছাড়া তো আর পিজি হাসপাতালে ভর্তি করানো যাবে না, কি করব? তাই বললাম, বাবার চিকিৎসার জন্য সব কিছুই করা যায়, অনেক কিছুই করা যায়, তুই সরাসরি প্রাণগোপাল দত্তকে ফোন দে। লোকটা খারাপ ভালো আর যাই হোক, তখন তো আর আমার সাথে এতটা খারাপ ছিলেন না। আমি বললাম যে লোকটা খারাপ ভালো আর যাই হোক, উনি চিকিৎসার ব্যাপারে অ্যাটলিস্ট ভাইদের কথা শুনবেন না, উনি চিকিৎসার জন্য যথেষ্ট কিছু করবেন। চিকিৎসক হিসেবে উনি আসলেই ভালো মানুষ, ভালো ভালো হাস্যশালা ডাক্তার। এবং সত্যি কথা বলতে, যতই লোকটা সম্পর্কে খারাপ বলি, উনি কাউকে চিকিৎসা দেন নাই বা চিকিৎসাতে খারাপ করেছেন এই কথাটা আমি কখনোই বলবো না, এটা একদম সত্যি কথা। উনি একজন ভালো চিকিৎসক ছিলেন, বা কাউকে চিকিৎসা দিতে কোনো কার্পণ্য বোধ করতেন না। এবং এই সেম স্টাইলে আমি রামপ্রসাদ পালকে একটা সাহস জোগালাম যে তুই ওই 2 ভাইকে স্কিপ করে, 2 ভাইয়ের কাছে সাথে কথা না বলে তুই সরাসরি প্রাণগোপাল দত্তের সাথে কথা বল। না, সে কথা বলবে না। যদি কথা বলে তাহলে, আর যদি পরিমল বা ননি পাটা জানতে পারে, তাহলে তো তার উপরে পাড়ার আঘাত খাবে, পাড়ার বাড়ি খাবে। সে কোনোভাবেই কথা বলবে না, মানে তার ভাইদেরকে স্কিপ করে, প্রাণগোপাল দত্তের ভাইদেরকে স্কিপ করে সরাসরি ফোন করবে না। এটা নিয়েও প্রায় 1-1.5 ঘন্টা তাকে আমার বুঝাইতে হইল। যাই হোক, শেষ পর্যন্ত বুঝ মানলো। আমি নাম্বার দিলাম, প্রাণগোপাল দত্তকে ফোন দিল, এবং যথারীতি প্রাণগোপাল দত্ত রেসপন্স করলেন, এবং অ্যাক্টিভ রেসপন্স করলেন। বললেন যে এখনই নিয়ে আয়, আমি দেখি আমার কাকার কি হয়েছে। ওরাও আবার এক সম্পর্কে আত্মীয় ছিলেন। আমরা যারা পাড়ার মধ্যে বাস করি তারা সবাই আসলে কোনো না কোনোভাবে আত্মীয় হই। এই প্রাণগোপাল দত্তের ফ্যামিলিও কোনো না কোনোভাবে এই রামপ্রসাদ পালের আত্মীয় ছিলেন বা আছেন। এবং সেই যে এত যুদ্ধ, যে দাদুকে বাঁচানোর জন্য পরবর্তীতে পিজি হাসপাতালে 11 দিন রেখে চিকিৎসা করাইছেন তার ছেলে, আমি আর কিছু করি নাই, আমার কাজ ওখানেই শেষ। আমি তো ডাক্তার না। ডাক্তাররাও আপ্রাণ চেষ্টা করেছেন, প্রাণগোপাল দত্ত যথেষ্ট হেল্প করেছেন, আমার ভাইও যথেষ্ট সহযোগিতা করেছেন। এরপরে আমার ওই দাদু এখন হাঁটেন, এখনও সুস্থ আছেন, বেঁচে আছেন ঈশ্বরের কৃপায়। যতটুকু এই 92-95 বছর বয়সে যতটুকু থাকা যায়, ভালো আছেন। আমার তো কোনো অবদান নাই, যা করেছেন সব ডাক্তাররা করেছেন, আমার কোনো অবদান নেই না। একটা বেঈমান রামপ্রসাদ পাল, একটা বেঈমান, বিশ্বাসঘাতক।
ওই দিন যদি ওর ভাইদেরকে প্রাণগোপাল দত্তের ভাইদেরকে স্কিপ করে প্রাণগোপাল দত্তের কে সরাসরি ফোন দেওয়ার পরামর্শ না দিতাম, তাহলে তোর বাবার চিকিৎসা হয় না। আজকে তোর বাবা বেঁচে আছে শুধু আমার এই একটা পরামর্শের কারণে। আর যদি ওই দিন প্রাণগোপাল দত্তের ভাইদেরকে স্কিপ তুই না করতি আমার পরামর্শ শুনে, তাহলে প্রাণগোপাল দত্তের ভাইয়েরাও আমাকে, সেই ননীগোপাল দত্ত আর পরিমল দত্তরাও আমাকে তাদের কম্পিটিটর মনে করে না। আমি তাদের সাথে খারাপ হই না। এখন তুই বলিস কি তুই জেল খেটেছিস, তোরা একদিন জেলে নিয়ে গেছে প্রাণগোপাল দত্তরা, তার ভাইয়েরা, আমার কারণে তুই জেলে গেছিস। তোর কারণে আমি খারাপ হইছি, তোর মন্দির রক্ষার জন্য আমি খারাপ হইছি, তোর বাড়ির সম্পত্তি রক্ষার জন্য আমি খারাপ হইছি। তোর প্রতিটা ঘটনায় আমি তোকে সাপোর্ট দিয়ে তাদের সাথে বিরাগ বাজন হইছি। তোর নিতাই করেন, বিশেষ করে এই দুজনকে যথেষ্ট সাপোর্ট দিয়েছি আমি। এই প্রাণগোপাল দত্তের ভাইদের রোশানল থেকে এবং গ্রামের এই হুমড়া চুমড়াগুলি থেকে বাঁচতে গিয়া আমি সাপোর্ট দিতে গিয়ে, তোদেরকে সাপোর্ট দিতে গিয়ে আমি তাদের কাছে খারাপ হয়েছি, তারা তাদের কাছে খারাপ হওয়ার কারণে প্রাণগোপাল দত্তের ভাইদের কাছে খারাপ হয়েছে। আবার সে একই কথা যথাযথভাবে যথারীতিভাবে প্রাণগোপাল দত্তের কাছেও খারাপ হয়েছি। আমার কি স্বার্থ ছিল? এই ভিডিওর শেষের কথাটা আগে বলে রাখি, তুই আর নিতাই আমাকে বের করে দেখাই দিবি, বা তোরা আরো যাদের নাম আমি পরবর্তীতে আসবো এক এক করে, যে আমার সাথে প্রাণগোপাল দত্তের কোন বিষয়ে ঝগড়া ছিল যে প্রাণগোপাল দত্ত আমাকে খারাপ জেনেছেন, এই পয়েন্টটা আমাকে বের করে দিবেন। এই ভিডিওর শেষে কথাটা আগে বলি, এই যে আপনি রামপ্রসাদ পাল, নিতাই কর এবং সহ এখানে আরো যারা যারা পরবর্তীতে আসবে, যাদের ঘটনাগুলি আমি উল্লেখ করব, তাদের সবার কাছে আমার একটা অনুরোধ, তাদের সবার কাছে আমার একটা দাবি, যে আপনারা সবাই বের করে বুঝাই দিবেন যে প্রাণগোপাল দত্তের সাথে আমার কি বিরোধিতা ছিল, যাতে যেটাকে কেন্দ্র করে উনি সুভাষকরের ঘটনায় আমার বিরোধিতা করেছেন, আমাকে হেনস্থা করেছেন এবং শেষ পর্যন্ত আমিও তার সাথে রিটার্ন অ্যাকশন নেওয়ার কারণে উনি আমাকে শেষ পর্যন্ত রাস্তায় ফেলে পিটিয়েছেন বা আজও হত্যা হুমকি করতে চান। এই যে বিষয়টা এই পর্যন্ত আসলো, এর আগে সুভাষকরের ঘটনার সাথে আমি প্রতিবাদ করার আগে প্রাণগোপালের উপরে প্রাণগোপাল কেন আমার সাথে খেপছেন, সেটা আপনারা সবাই আমাকে বের করে, এই পয়েন্টটা আমাকে বের করে জানাবেন। যদি লাগে প্রাণগোপাল দত্তকে আগরতলাতে ফোন দিবেন, আমার কাছে নাম্বার আছে, নিয়ে যেন। এটা আমার দাবি থাকলো আপনাদের কাছে। এরপর আসি মরণকর, ওই যে বললাম যিনি আমার বাবার আপন কাকাতো ভাই, আমাদের পরিবারের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ ছিল, আমার বাপ কাকাদের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ ছিল, এবং আমার কাকা যতদিন জীবিত ছিলেন ততদিন সেই ছিল আমার কাকার মূলত একদম রাইট হ্যান্ড। আমার কাকা বা আমরা সবাই তাদের ঘরেই খাওয়া দাওয়া করতাম দেশে গেলে, এবং আমার কাকার রাইট হ্যান্ড হওয়ার কারণে আরও বেশি ঘনিষ্ঠতা আরও বেশি ছিল। সাধারণত কাকাতো ভাইয়ের সাথে অতটা ঘনিষ্ঠ থাকে না। এই মরণকরের সাথে যা ছিল আমার কাকার এবং আমার বাবা এবং কাকাদের, সেই মরণকর পরবর্তীতে প্রাণগোপাল দত্তের ফ্যামিলির সাথে গিয়ে মিলে গেলেন। ঘরের শত্রু বিভীষণ, বিশ্বাসঘাতক মির্জাফর। ঘরের শত্রু বিভীষণটা খুব ভালো খাটে, কারণ ঘরের মানুষ তো, গিয়ে বিভীষণের মতন রামের দলে যোগ দিয়েছেন। কেন? তাদের সাথে মিলে, কৃষ্ণাকরের সাথে মিলে প্রতিশোধের নেশায় এবং নিতাইয়ের ওয়াইফের এবং পরস্পরের অনৈতিক সম্পর্ককে নিয়ে একটা কাহিনী বানানোর উদ্দেশ্যে কৃষ্ণাকর সুভাষকরদের পরামর্শে সে গিয়ে প্রাণগোপাল দত্তের ভাইদের কান ভারী করেছে। তার আরও দুইটা মোসাতো ভাই আছে, মাস্তুতো ভাই, ওই যে দুই পাড়ায় দুইজন, একজন উত্তম মাস্টার, উত্তম পাল, আরেকজন প্রভু মাস্টার, প্রভাত পাল।
বা প্রভুপাল, কি নাম যেন, সকলের সহযোগিতায় সবাই মিলে প্রাণগোপাল দত্ত যখন আমাকে বকতেন বা যখন আমাকে ছাড়তেন, তখন তিনটা কথা সবসময় বলতেন। এক, আমি এককালে, এই কালে হলাম আমি, আরেক কালে ওই আগের ভিডিওতে বলেছি, ওই যে অজিত সিং, গ্রামের মধ্যে তাণ্ডব করি, অশান্তি তৈরি করি, মানুষের মানুষের ঝগড়া লাগাই। এককালে অজিত সিং, এই কালে আমি। দ্বিতীয় যে কথাটা বলতেন, গ্রামের কেউ তোরে দেখতে পারে না, এমনকি মাস্টারগুলি পর্যন্ত না, এমনকি মাস্টারগুলি পর্যন্ত না। আরেকটা কারণ আছে, আমি পরে উল্লেখ করব। এই যে মাস্টার, এই মাস্টাররা ছিলেন বড় কালপিট। এই উত্তম মাস্টার, প্রভু মাস্টার, শঙ্কর চক্রবর্তী, সমর সিং, কলঙ্ক এরা মাস্টার নামের। একটা মানুষ সম্পর্কে, একটা ক্লিন অ্যান্ড ক্লিন মানুষ সম্পর্কে অন্যদের কান ভারী করার জন্য তোদের মাস্টারি যে নোবেল প্রফেশনের যে আইডিওলজিটা, সেই আইডিওলজিটা ব্যবহার করে সব সময় একটা লোককে কান ভারী করেছেন। দুজনেই সমান অপরাধী, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। প্রাণগোপাল দত্ত কখনো এদের কথাগুলিকে জাস্টিফাই করার জন্য চেষ্টা করে নাই আমাকে আঘাত করার আগে, বা আমার সাথে, আমার মতো ক্ষুদ্র সজলের সাথে লাগার আগে। যারা যে বলতেছে, যতগুলি কথা সজল কুমার কর সম্পর্কে বলতেছে, ঠিক বলতেছে কিনা। দীর্ঘ 10-12 বছর ধরে করেছেন, বিশেষ করে এই উত্তম মাস্টার, দ্য কালপিট, দ্য গ্রেট, কালপিট দ্য গ্রেট, এই মরণকরের মোসাতো ভাই। যথারীতি মরণকর এই কৃষ্ণাগরের পরামর্শে আমার মাছের খাবারের ঘরে তালা দিয়ে দিল, খাবারগুলি লুটপাট করলো, বৃষ্টিতে পরে কিছু খাবার নষ্ট হইল, পুরো প্রায় 1-1.5 লাখ টাকার মালামাল মানে নষ্ট হয়ে গেল, লুটপাট হয়ে গেল। তারে কোনোভাবেই থামাইতে পারি না। আরে মরণকরের মতন একটা, মরণকর হইল একটা অশিক্ষিত, অপদার্থ এবং মানে ব্রেইনলেস পার্সন। সে ঠিকমতো কথাও বলতে শিখে না, জানে না। সে সবচেয়ে ভ্যালুয়েবল হয়ে গেল ননি মাস্টারের কাছে। এবং সে আমার ঘর তালা দেওয়া থেকে শুরু করে ঘরের মালামাল লুটপাট করা, ঘরে জিনিসপত্র ভাঙচুর করা, তারপরে এক পর্যন্ত ঘরটা ভেঙেই ফেললো একদম, মানে পায়ে লাথি মেরে, হাতে লাথি মেরে, বাঁশ টাস দিয়ে সব ইয়ে করে। ওটা একটা গোডাউন ঘরের মতো ছিল, পূজার কাজে ব্যবহৃত হইতো। ঘরটাকে ভেঙেই ফেললো। তারপরে আমি তাকে থামাইতে পারি না। তারপরে মিটিং করলাম, এটা করলাম, সেটা করলাম, কেউ আমাকে সহযোগিতা করতে আগায় আসে না। ননী দত্ত তো মনে করছে যে এইবার পাইছি সদল রে। 2015 সালের ঘটনা, এই ডেট, এই সালটা একজাক্টলি মনে আছে। তার কারণ তাকে, এরপরে তাকে থামাইতে গিয়ে যখন দেখলাম যে কোনোভাবে মরণকরকে তার অধ্যত্ত আচরণ থেকে থামাইতে পারতেছে না, সে আমার ঘরের মাটি পর্যন্ত কেটে নিয়ে চলে যায়। কোনো রকমের চেষ্টা, গ্রামবাসী বা বাড়ির কারোর কাছে গিয়ে কোনো রকমের মানে সান্ত্বনা বা সুরাহা পাইলাম না। শেষ পর্যন্ত তাকে থামাইতে গিয়ে একটা মামলা দিলাম, তারপরে থামছে। কিন্তু নাম ফুটলো কি, সজলকর মামলা দেয়। মরণকরের সাথে মামলা দেওয়ার আগে গ্রামের প্রধান থেকে শুরু করে বাড়ির এই সুভাষকর বা এমন কোনো নিখিলকর বাড়ির যে সিনিয়র নেতৃবৃন্দ, কারোর কাছে বাদ নাই যে যাই নাই, ভাই আপনারা মরণকরকে স্টপ করেন, যদি ঘরের জায়গা সে পাওনা হয়, আমার বাবা ইন্ডিয়াতে আছে, চিকিৎসার জন্য গেছে, আসলে পরে দিয়ে দিব। তাকে বলেন ঘরটা খুলে দিতে, তাকে বলেন মেসাকার না করতে। কেউ আগে আসে নেই, বাধ্য হয়ে আমি মামলা করতে বাধ্য হয়েছি। আর সেই ননি মাস্টারেরা, ননি মাস্টার বলতে লজ্জা লাগে, সেই অপদার্থ ননি পাড়া দেয়া তার বাইরে বুঝাইছে যে সজলে মামলাবাজ, প্রাণগোপাল দত্তকে বুঝাইছে তো মামলাবাজ। গ্রামের প্রতিটা লোক আমার সাথে খারাপ করেছে, প্রত্যেকটা মানুষ যাদের উপকার করেছে তাদের বিশ্বাসঘাতকতা করেছে। এই মরণকরের ফ্যামিলির প্রত্যেকটা বোনকে আমার আমার কাকারা, আমার বাপ কাকারা বিয়ে দিয়েছে। এই মরণকর যখন তার বাবা মারা যায়, তখন তার তার বয়স 11 কি 12 বছর।
আমার দাদু তাকে পেলে তার পুরো ফ্যামিলিকে ভরণ পোষণ করেছে বছরের পর বছর, এবং বয়স হওয়ার পরে প্রত্যেকটা বোনের বিয়ে দিয়েছে। এমনকি মরণ করার মেয়েদের বিয়েতেও আমার কাকা এবং বাবার আর্থিক ডোনেশন ছিল। সে মরণ করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার, যার যার এক একটা মেয়েতে আমরা 60-70 হাজার টাকা পর্যন্ত ডোনেশন দিয়েছি, আমি দেখেছি। আমি তখন ম্যাচিউরড, মরণ করার মেয়েদের যখন বিয়ে হয়েছে। আর সে কিনা 4 হাত জায়গা পায় একটা ঘরের ভিতরে, দাবি করে আর কি, পায় তো না, দাবি করে। সে 4 হাত জায়গার জন্য আমার ঘরে তালা দিতে চায়। এটা তো আর এমনি হয় নাই, এটা এমনি হয় নাই, কেউ না কেউ ইন্ধন দিয়েছে। আর মরণ করের ভিতরে একটা ক্ষোভই ছিল যে ও নিতাই করকে সাহায্য করতে পারছে না আমার কারণে। মরণ করার অন্য কোনো রিজন ছিল না, তার রিজন ছিল নিতাই করকে সাহায্য করা। এখন আমার কারণে সে নিতাই করকে সাহায্য করতে পারছে না বলে সে গিয়ে ওই কৃষ্ণার হাত ধরে প্রাণগোপাল দত্তের ভাইদের লেজুর বৃত্তি শুরু করছে, এবং সেখান থেকে আমার এই আজকে অধপতন। আমার জীবনের যতটা দুর্ভোগ, তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে মরণকর, গাদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক। যাই হোক, এইসব ঘটনায়ও, মরণকরের এই ঘটনায়ও আমি ওই যে বললাম মামলা দিয়ে তাকে স্টপ করেছি। তারপরে সে বাড়ির জায়গা আর কখনো দখল করতে পারে নাই। তো এগুলিতেও প্রাণগোপাল দত্তের ভাইয়েরা ওই রিটার্ন, যে বললাম যে যে আঘাত তারা করেছে সে আঘাতটা তারা সাস্টেন করাইতে পারে নাই। এরপরে পেরেছে মরণকর সেই জায়গাটা আমার থেকে নিতে, আমার ঘর দখল করতে পারছিল মরণকর, পারে নাই। এভাবে প্রতিটা ঘটনায় প্রাণগোপাল দত্তের ভাইয়েরা এবং প্রাণগোপাল দত্ত আমার কাছ থেকে রিটার্ন, মানে যে যে রিটার্নটা আমার কাছ থেকে পেয়েছে সেটা ছিল তাদের মান সম্মানের জন্য বিশাল কোশ্চেনেবল ম্যাটার, যার কারণে খেপেছে, প্রতিশোধ নেওয়ার প্রয়োজন পড়ে গেছে, আমাকে শায়েস্তা করার প্রয়োজন পড়ে গেছে। আরেকটা ঘটনার কথা বলি, আরেকজনের ঘটনার কথা বলি। প্রবীর কর, আমার, তাও আমার ঘরের পাশের ঘরের কাকাতো ভাই। 2020 সালের ঘটনা। নবমী পূজার দিন প্রবীরকে এই প্রাণগোপাল দত্তের ভাইদের কিছু মানে লাগাই দেওয়া গুন্ডা, তখন তারা বেশ প্রভাবশালী গুন্ডা পালে, কারণ এলাকায় রাজনীতি করতে গেলে তো এগুলি লাগবে। সে গুন্ডা বাহিনী দিয়ে আমার বাড়ির একদম মোড়ে, মানে যেটাকে বলে তেপতার মোড়, তেপতার মধ্যে রাত্রেবেলা 9টার সময় পিটিয়ে জখম করছে। দুইটা উদ্দেশ্য ছিল প্রাণগোপাল দত্ত গঙের। এক হচ্ছে তখন ওনার সাথে আলী আশরাফ সাহেবের দ্বন্দ্ব, আর প্রাণগোপাল দত্তের ভাইদের সাথে দ্বন্দ্ব ছিল, বা প্রাণগোপাল দত্তেরও দ্বন্দ্ব ছিল প্রবীরের সাথে। প্রবীর তখন ওই অন্য দল করতো, প্রাণগোপালদের দল করতো না। সে একটু অ্যাক্টিভ অ্যাক্টিভ টাইপের মানে কর্মী। তো প্রাণগোপাল দত্ত তাকে সাহায্য করা প্রয়োজন, বা তার ভাইদের প্রবীরকে সাহায্য করা প্রয়োজন, প্রবীরকে দলে টানতে হবে। কিন্তু প্রবীর তো যায় না, প্রবীর হয়তো রেদওয়ান সাহেবের দল করে, সম্ভবত তখন রেদওয়ান সাহেবের দল করতে যতটুকু শুনতাম, আমার অতটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল না। ও কি দল করে সেটা আমার জানা ছিল, কিন্তু আমার কাকাতো ভাই। নবমীর দিন পূজার সময় রাত্রেবেলা পিঠায় এমন জখম করছে, তার মাথা দিয়ে দর দর করে রক্ত পড়তেছে। আমি শুয়েছিলাম নিতাই করের ঘরে, সে এসে আমাকে বলতেছে, মেজদা আমাকে বাঁচান, পরিমল আমাকে মারছে, মেজদা আমাকে বাঁচান, পরিমল আমাকে মারছে। তার অবস্থা দেখে তো আমি ঠান্ডার, মানে একদম পুরো জখমি অবস্থা। সাথে সাথে তাকে ইয়েতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলাম। ওই রাত্রে সিএনজি টিএনজি ডাইকা কোনো রকমে তারা হাসপাতালে পাঠাইলাম লোকজন দিয়া। আর থানায় খবর দিলাম, যেহেতু পূজার সময় থানা পুলিশ সবসময় ডিউটিতে থাকে। আর আমাদের গ্রামে তখন 9টা পূজা হইতো, তো 9টা পূজার মধ্যেই কোনো না কোনো পূজাতে বাড়িতে পুলিশ আসে। হ্যাঁ, পুলিশ নাম্বারও দিয়ে গেছে, সাথে সাথেই পুলিশ চলে আসছে। মোটামুটি 15 মিনিটের মধ্যে পুলিশ চলে আসছে।
পুলিশ এসে বারবার করে আমাকে জিজ্ঞেস করছে, এটা কি পূজাবাড়িতে হামলা? এটাকে কি আপনি পূজাবাড়িতে হামলা বলবেন? আমি দেখলাম যে এখানে একটা ট্রিক্স আছে। আগেই বলছি যে ওই প্রাণগোপাল দত্তের থানা পুলিশে বেশ বেশ হোল্ড ছিল, যদিও উনি এমপি না, এমপি আলী আশরাফ, কিন্তু উনার হোল্ডটা বেশি ছিল। আমি পুলিশের এই কথাটার উপরে খুব মানে আমার দৃষ্টি আকর্ষিত হইলো, যেটা দিয়ে পুলিশ কি বোঝাতে যাচ্ছে। ঘটনা দুইটা, একটা হলো যে প্রবীরকে শায়েস্তা করা যায় একই ঘটনায়, আরেকটা হলো যে যদি এটাকে আমি পূজা বাড়িতে হামলা বলি, তাহলে ওই আলী আশরাফ সাহেব তখন ছিলেন, যেহেতু উনি এমপি এবং উপজেলা মানে জেলা পূজা কি বলে এটাকে চান্দিনার পূজা কমিটির উনি পূজা রক্ষা কমিটির উনি একজন প্রধান, মানে ওই সময় এটা দায়িত্ব দেওয়া হয়েছে এমপিকে, যে পূজাতে কোনো যেটা কি বলে মানে ইয়ে পর্যায়ে আর কি, মানে দায়িত্বে আছেন সরকারের পক্ষ থেকে, উনি চান্দিনার দায়িত্বে আছেন। তাহলে উনাকেও হেনস্থা করা যাবে, এক ডিলে দুই পাখি মারবেন প্রাণগোপাল দত্ত। সেই দুই পাখি মারতে গিয়ে যখন আমি পুলিশের কাছ থেকে এই কোশ্চেনটা পাইতেছি বারবার করে এবং রিপিটেডলি, যখন কোশ্চেনটা পাচ্ছি তখন আমি বুঝতে পারলাম যে এখানে একটা চাল আছে, এখানে একটা চালাকি আছে। আমি বললাম না, এটা পূজাবাড়িতে হামলা না, পরিবহনের বা প্রাণগোপাল দত্তের ভাইদের ব্যক্তিগত রেশের কারণে পলাশ প্রবীরকে মারা হয়েছে, এটা ব্যক্তিগত ঝগড়া বা ইচ্ছাকৃতভাবে এটা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে এখানেও সাকসেসফুল হইলেন না। এই এই ধাক্কায় যেখানে আলী আশরাফ সাহেবকে একটু প্রধানমন্ত্রীর কাছে বা সরকারের কাছে খারাপ করা যাইতো, সেটাও সাকসেসফুল হইলেন না। তো খেপবেন না, উনি আমার উপরে খেপবেন না। আবার এইদিকে পলাশের যখন প্রবীরকে যখন হাসপাতালে ভর্তি করানোর পরে পরের দিন যখন থানায় মামলা দিতে গেলাম, মানে তার ভাই পলাশকর মামলা দিতে গেল, থানা তো মামলা নিবেই না, অনেক কষ্ট করে একটা জিডি এন্ট্রি করাইতে পারলাম। জিডি এন্ট্রিতে, এবং আমি স্পষ্টভাবে জিডি এন্ট্রিতে তখন যেভাবে ঘটনা ঘটছে, প্রবীর যেহেতু আমাকে বলছে তাকে কে মেরেছে, কার গুন্ডা পান্ডারা মেরেছে, আমি তার নাম মেনশন করে, পানগোপাল দত্তের ভাইদের নাম মেনশন করে আমি জিডি এন্ট্রিটা করাইলাম, এবং যেটা সত্য কথা। তাহলে কতখানি আনস্ত হইতে হইলে, এখন তো থানা পুলিশের কাছে ও নাম চলে গেল, কেস কাভারি হয়ে যাচ্ছে। আর কি ওনারা প্রাণগোপাল দত্তটা আমার সাথে ভালো থাকে, আমাকে আর ভালো জানে? এই ক্রিটিক্যাল কমপ্লিকেটেড ক্রিমিনাল মাইন্ডেড মানুষগুলিকে আর ভালো জানে আমাকে? পরে শেষ পর্যন্ত প্রায় 15-20 দিন বা 1 মাসের মতো যুদ্ধ করার পরে শেষ পর্যন্ত তারা কনভিন্স করতে পারলেন এই প্রবীরকে। ছোট মানুষ, ও কি আর প্রাণগোপাল দত্তের চাপের কাছে কি আর ও মানে নিজেকে ধরে রাখতে পারে? ম্যানেজ হয়ে গেল, মিলে গেল তাদের সাথে। এখন এই যে প্রবীরের মতো ছোট একটা ছেলের কাছে, নাদান একটা ছেলের কাছে আজকে প্রাণগোপাল দত্ত বা তার ভাইদেরকে যায়া ঘাড় নত করে ফেলতে হইলো, তাকে ম্যানেজ করার জন্য তার কাছে নত হইতে হইলো। কার কারণে হইতে হয়েছে? কার কাছে গেছিল তখন প্রবীর? তার বাবার কাছে গেছিল? আমার কাছে আসছে। তাকে সেভ করছে কে? আমি সেভ করছি। ব্যাকআপ দিছে কে? আমি ব্যাকআপ দিছি। তারপর সে গিয়ে আবার যখন প্রাণগোপাল আমার আমার কোনো আমার সাথে কোনো কথাবার্তা ছাড়াই এই প্রাণগোপাল দত্তের সাথে মিলে গেল, ম্যানেজ হয়ে গেল, তখন কি আমাকে সে কাজটা কি ভালো করছে? কিন্তু প্রাণগোপাল দত্তরা দেখলো যে এই 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 ক্ষেত্রে তো সজল আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াইছে। তাহলে আমাকে তারা পানিশ করবে না কেন? আমাকে তারা শায়েস্তা করবে না কেন? যাই হোক, অনেক কনক্লুটিভ কথাবার্তা আছে, আগে ঘটনাগুলি শেষ করি তারপর। এরপর আসি সাধুর বাড়ির একটা ঘটনায়। আমাদের বাড়ির অপর প্রান্তে পশ্চিম পুকুরের পশ্চিম পাড়ে আর কি, যেটাকে সাধুর বাড়ি বলে এটাকে, এই বাড়িটাকে। সে বাড়িতে প্রতি বছরই একটা নভেম্বর মাসের শেষের দিকে, বিশেষ করে পূজার কিছুদিন পর পরই একটা কীর্তন হয়, এটাকে বলে তারা একনাম কীর্তন। তো এই একনাম কীর্তনে একদিন হয় উদয়স্ত বা সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত আর কি।
উদয়স্ত না। এই কীর্তনটা নিয়ে ডাক্তার সাহেবদের যে সংগঠন, মানে ওই যে একটা বড় বড় কীর্তন হয়, এটা সিংহবাড়িতে, সেই সিংহবাড়ির কীর্তনের সাথে এটা অ্যাটাচড থাকে, মানে এটা একসাথেই হয়। সাধুর বাড়ির কীর্তনটার একদিন পরের থেকে গিয়ে ওই সিংহবাড়ির কীর্তনটা শুরু হয়। তো এবং মানে একই খরচে এবং একই আয়োজনে এই সাধুর বাড়ির কীর্তনটাও হয়ে যায়। এখন সাধুর বাড়ি তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এটাকে আলাদা করে দেওয়ার জন্য, বা এটা তার আলাদা কমিটি করে তার নিজেরা পরিচালনা করবে। তো এই দাবি মানে চলতে চলতে একদিন এসে এক বছর 2018 সালের দিকে এসা এমন একটা পরিস্থিতি তৈরি হইলো। ওই যে বললাম যে একজন ভদ্রলোক ছিলেন, মারা গেছেন, নারায়ণ পাল। তার একটা মানে ভদ্রলোক, ভালো সাংগঠনিক দক্ষতা সম্পন্ন ভদ্রলোক ছিলেন নারায়ণ পাল। তো তার একটা সংগঠন ছিল এবং এরা যে কোনো গ্রামের মানে মোটামুটি সমস্যা হইলে বিচার আচার বা যেটা হয় গ্রাম্য সালিশ টালিশগুলিতে অংশগ্রহণ করতেন এবং দক্ষতার সাথে সেগুলি পরিচালনা করতেন। তো এই নারায়ণ পালের যে সংগঠন, তাদের সাথে গিয়ে যোগ দিল সাধুর বাড়ির যারা আছে, প্রদীপ, দীপক, আরও যারা যারা আছেন। তো তারা সবাই মিলে একটা প্ল্যান করলেন যে এই সাধুর বাড়ির কীর্তনটা তারা ওই সিংহবাড়ি থেকে আলাদা করে নিয়ে এসে তারা এখানে আলাদা করে করবেন। কিন্তু এটা তো ওই যারা সিংহবাড়ির কীর্তনটা যারা পরিচালনা করে, পানগোপাল দত্তের গং, পানগোপাল দত্তের পরিবার, ভাইয়েরা এবং তার যে সাঙ্গপাঙ্গরা আছে, তারা পছন্দ করলেন না বা তারা এটা অনুমতি দিচ্ছেন না। কিন্তু এক সময় গিয়ে এই 18 সালে এসে এই নারায়ণ পালের নেতৃত্বে সাধুর বাড়ির যে লোকজন, তারা এটাকে আলাদা করতে সমর্থ হয়। এবং যখন তারা এটা আলাদা করার মোটামুটি সিচুয়েশন দাঁড়ায় যায়, তখন আমাকেও ইনভলভ করে সাধুর বাড়ির লোকজন। আমিও নারায়ণ পালের সাথে ইনভলভ হয়ে যাই এবং ইনভলভ হয়ে ওই সাধুর বাড়িতে গিয়ে নতুন করে ওইটাকে আলাদা করে সবাই মিলে, গ্রামের সবাই মিলে, এবং ওই যে ওই সিংহবাড়ির কীর্তনের যারা কমিটি মেম্বার, তারা সবাই মিলে একটা মিটিং টিটিং করলো। মিটিং টিটিং করলে সেখানে আমাকেও উপস্থাপন করা, মানে ডাকলো সবাই, আমিও থাকলাম। মিটিংয়ে অনেক বাকবিতণ্ডা হইলো, কথাবার্তা হইলো। তো শেষ পর্যন্ত তারা বাধ্য হইলেন নারায়ণ পালের চাপে বা আমাদের চাপে, মানে আমিও তো তখন নারায়ণ পালের সাথেই কানেক্টেড। তো নারায়ণ পালের সাথে অনেকটা চাপে, আমাদের চাপে বাধ্য হইল যে কমিটিটাকে তারা আলাদা করে ফেলতে। সাধুর বাড়ির কমিটিটা আলাদা হয়ে গেল। কিন্তু এটা তাদের মোটেও ভালো লাগে নাই, পানগোপাল দত্ত গঙের এটা মোটেও ভালো লাগে নাই। এটা তারা একটা পরাজয়ের মতন করে নিয়েছে। ওই সময় বুঝতে পারি নাই। আর এটার পুরোটাই মূলত ইন্ধন বা এটার পুরোটা এই চাহিদাটা, দাবিটা পুরোটাই ছিল সাধুর বাড়ির লোকজনের, যে আমাদের বাড়ির কীর্তনটাকে তোমরা আলাদা করে দাও। তারা নেতৃত্বে নিয়েছে কাকে? নারায়ণ পালকে। নারায়ণ পাল সাথে নিয়েছে কাকে? আরো 10 জনের সাথে আমাকেও নিয়েছে। তা আমি গেছি, ঠিক আছে, যেটা যুক্তিযুক্ত মনে হয়েছে। সবাই মিলে সেটা আমরা করেছি এবং তারা ওইটা অনিচ্ছা সত্ত্বেও তারা কমিটিটা আলাদা করতে বাধ্য হয়েছে। বাস একবার এক নাম, ওই যে 18 সালে এক নাম কীর্তন হইল। হ্যাঁ, তারা এটার জন্য আরেকটা কি নাম বলে ভুলে গেছি, এখন আসতেছে না। যাই হোক, এরপর 1 বছর কীর্তন হওয়ার পরেই দুঃখজনকভাবে, সাফল্যজনকভাবে আমরা কীর্তন করলাম। চাঁদা টাদা যা যা কালেকশন করার ম্যানেজমেন্ট, সুন্দর ম্যানেজমেন্ট হইল এবং মোটামুটি আগের থেকে আরো ভালোভাবে একনাম কীর্তনটা, সাধুর বাড়ি একনাম কীর্তনটা আমরা উদযাপন করতে সমর্থ হইলাম, যেটাও সবার জন্য ঈর্ষণীয় বই, মানে ওই ওই পানগোপাল দত্ত গঙের জন্য খুব ঈর্ষার ব্যাপার হয়ে দাঁড়াইলো যে আমরা সাকসেসফুলভাবে এটা করতে পেরেছি। তো এরপরে যেটা হলো দুঃখজনক ঘটনা, যে এই কীর্তনের কিছুদিন পরে, মানে পরের বছর, দ্যাট ইজ 18 সাল, মানে 19 সাল, এই সময় এসে এই ভদ্রলোক নারায়ণ পাল ব্রেন স্ট্রোক করে মারা গেলেন। মারা যাওয়ার পরেই যখন কীর্তনটা ছিল, যে ওই ওই বছর, মানে দ্যাট ইজ 19 সালের যে কীর্তনটা ছিল, সেই কীর্তনটায়
যেহেতু ওই আগে নারায়ণ পালের উপরে একটা ক্ষোভ ছিল, নারায়ণ পাল এই সাধুর বাড়ি কীর্তনটাকে আলাদা করেছে, তাদের কমিটি থেকে বের করে নিয়ে গেছে, তাদেরকে অনেক ক্ষতি করছে, সেই ঝাল মেটানোর সুযোগ চলে আসলো এবং তারা গিয়ে আবার এই সাধুর বাড়ির কমিটির সাথে ঢুকে গেল, এই পাণ্ডগোপাল দত্ত গং ঢুকে গিয়ে ওখান থেকে আমাদেরকে কিক মেরে বের করে দিল। আমরা যারা আরো অনেক লোক ছিলাম, আমি ছিলাম, সমীর পাল ছিল, তারপরে সমর কট্টর, মানে যারা এই নারায়ণ পালের ইচ্ছার মধ্যে দিয়ে যারা গেছিলাম তাদের সবাইকে মোটামুটি কিক আউট করে দিল এই পাণ্ডগোপাল দত্ত গং গিয়ে। আর তাদেরকে সাধুর বাড়ির লোকজনও মোটামুটি লুফে নিল, কারণ এখন আর তাদের ওই যেহেতু নারায়ণ পাল নাই, সাধুর বাড়ির লোকজনের একটা মানে মোটিভ হলো নারায়ণ পাল নেই, আমাদেরকে সাপোর্ট দেওয়ার কেউ নাই। আর অলরেডি পাণ্ডগোপাল দত্তরা বেশ ক্ষমতায় চলে যাচ্ছে, হুম, তো টাকা পয়সা অনেক দিবে টিবে কিছু লোক টোপ দেখাইলো, তারাও ওদের সাথে মিলে গেল। মানে আমি আর দুধে মিশে গেল, আমরা আটি হয়ে গেলাম এখন গড়াগড়ি। তা আমরা বের হয়ে চলে আসলাম। এখন বলেন, আমি এক নাম কীর্তনে ডাকছে, আমি গেছি, গিয়ে আমি কালার হয়েছি। আমি এখানে ব্যাপক কোনো ভূমিকা পালন করি নাই, আবার কারোর ক্ষতিও করি নাই, কিন্তু প্রাণগোপাল দত্ত গং বা তার ভাইদের রোষের কারণ হয়েছি আমি, যে তাদের ইচ্ছার বিরুদ্ধে কেন গেলাম। সবাই গিয়েছে, আর তাছাড়া ওইটাই যুক্তিযুক্ত ছিল, যেহেতু দুইটা বাড়ি আলাদা, দুইটা কীর্তনও আলাদা, সবকিছু আলাদা। আর আমরা একটা ছোট কীর্তন, আমরা যেহেতু আমার পাশের বাড়ি, আমার পুকুরের জাস্ট এপার ওপার বাড়ি, তা আমি তো চাইবই যে ওইটা আমার কাছের, যেহেতু ওইটা আমার একটু মানে আর একটু ভালোভাবে যদি করতে পারি। আর কমিটিটা আলাদা হয়ে গেলে যদি তারা স্বাধীনভাবে একটা পূজা করে একটা অনুষ্ঠান আয়োজন করে যদি আরো ভালো হয় গ্রামের জন্য, আমরা তো সেটাই করেছি। কিন্তু ওই যে ক্ষোভ, জিদ, রাগ, ঈর্ষা তারা ভালো করে ফেললো কমিটি। আমরা মনে করছিলাম তারা কমিটি আলাদা করে ফেললে তারা ভালো মতো পূজা করতে পারবে না, কিন্তু আমরা তাদের থেকেও ভালো মতন করেছি কীর্তন আয়োজন। আমরা সবাই খুব খুশি খুশি মনে অংশগ্রহণ করছে। কই মিটাবে, কার দিয়ে মিটাবে? নারায়ণ পাল তো মরে গেছে, ওই বেটার তো এত প্রেশার ক্রিয়েট করা হয়েছে, ওটা প্রেশার মানে একসময় 2বার ব্রেন স্ট্রোক করার পরে ভদ্রলোক চলে গেছে অল্প বয়সেই। এখন কারে দিয়ে করবে? বেঁচে রয়েছি আমি। এরপর আসি তরুণদের সংগঠন। সবচেয়ে মানে গ্রহণযোগ্য হবে আপনাদের কাছে এই ঘটনাটা। একাদশ সংঘ, তরুণদের সংগঠন একাদশ সংঘ, এরাও এই 2017-18 সালের দিকে একটা সংগঠন করলো। প্রায় গ্রামের মধ্যে 80 থেকে 100 জনের মতন একটি পাড়ার ভিতরে তরুণ ছেলে পেলে, মানে কারুর লেখাপড়া শেষ হয়েছে বা কেউ মাত্র কর্মজীবনে প্রবেশ করেছে, এই পজিশনের, দ্যাট ইজ 25 থেকে 28 এরকম বা আরো কম, এই বয়সের 80 থেকে 100 জন ছেলে মিলে একটা সংগঠন করলো, নাম দিল তারা একাদশ সংঘ। এই সংগঠনের ছেলেরা নানান রকমের ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান, যেমন প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান, হ্যাঁ, তো নানান রকমের অনুষ্ঠানগুলি করত। এদেরকে পছন্দ হইল না এই পাণ্ডগোপাল দত্ত গঙের। কারণ কি? কারণ এরা ভালো করছে, আর তারা তো চুরি চামারি করতে পারছে না। এইসব প্রোগ্রাম যদি তারা করে, তাহলে তো মানুষ আস্তে আস্তে তাদের দিকে ঝুঁকে যাবে, এই তরুণ ছেলেদের দিকে ঝুঁকে যাবে, ওদেরকে দাম দিবে না, ওরা হারায় ফেলবে। আর মানুষ তো ব্যক্তিগতভাবে সবাই মনে মনে ওদেরকে অপছন্দ করত, কারণ গ্রামে সমাজে যত ধরনের মানে মিথ্যাচার, কারোর সাথে কারো লাগায় দেওয়া, কাউকে ঝগড়ার মধ্যে লিপ্ত করা, তারপরে ভাইয়ে ভাইয়ে খুনাখুনি, মারামারি, সব কিছুতেই তো ছিল ওই লোকগুলি। মানুষ তো প্রাণগোপাল দত্তের ভয়ে তাদেরকে কিছু বলতো না। যা বলতাম ওই আমি আর নারায়ণ পালের মতো 2-4 জন যারা একটু জাস্ট এরকম মুখরা ছিলাম আর কি, বলে ফেলতাম। তো এই ছেলেগুলি যখন ভালো ভালো কিছু কাজ করে উদাহরণ তৈরি করতেছিল, তখন তারাও হয়ে গেল আস্তে আস্তে এই
প্রাণগোপাল দত্ত পরিবারের বা কংসমামা গং তাদের যেই গোষ্ঠী, সেই গোষ্ঠীর বিরাগভাজন হয়ে গেল। উত্তম পাল, প্রভু মাস্টার, বিকাশ সিং, হারাধন দাস, কৃষ্ণাকর, সুভাষকর, শঙ্কর কর, এদের একটা লিস্ট করেছি আমি আমার মালামাল লুটপাটের মামলায়। পুরো একটা 16 জনের একটা লিস্ট আছে। এই লিস্টটা এই কারণে যে যত ধরনের অপরাধ কর্ম তারা করতো, এই 16 জন মিলেই করতো গ্রামের মধ্যে। সব 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 অপকর্মের মধ্যে এদের প্রত্যেকেরই কিছু না কিছু অংশগ্রহণ ছিল, এবং তার মধ্যে 4-5 জন মাস্টার খুব সক্রিয় ছিল। মাস্টাররা কত খারাপ হইতে পারে, মাস্টাররা যে এত খারাপ হইতে পারে, একটা আইডল প্রফেশনের মানুষ, নোবেল প্রফেশনের মানুষ, আপনাদেরকে মইসেল গ্রামে আসতে হবে দেখার জন্য। ওই যে জসিমউদ্দিনের কবিতা আছে না, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট বাড়ি রসুলপুরে যাও। আসলে দুষ্ট মাস্টারদের দেখতে যদি তোমরা কেউ চাও, চান্দিনার ছোট্টগ্রাম মইসেলের বারুইপাড়ায় যাও। মাস্টার কত খারাপ হইতে পারে। এই উত্তম মাস্টার, প্রভু মাস্টার, নিবাস তো মাস্টার না, আরেক অপদার্থ, এদেরকে দেখতে হবে। এই সাধুর এই যে এই একাদশ সঙ্গের ছেলেরা যখন বিভিন্ন রকমের পূজা প্রোগ্রাম, তারপরে পূজার সময় বিভিন্ন ধরনের গেঞ্জি বিতরণ, তারপরে শাড়ি টাড়ি বিতরণ নিয়ে তারা মোটামুটি একটা সাকসেসফুল পজিশনে চলে গেল, তখন তাদেরকে গিয়ে, হ্যাঁ, তাদের মানে খুব সবাই তাদেরকে খুব অ্যাকসেপ্টেন্সের মধ্যে নিয়ে গেল। তখন দেখলো যে এদেরকে দমাইতে হবে, যায়া খড়গ ইউজ করলো। সেই খড়গ যে তোমাদেরকে এই নামে সংগঠন করতে দেওয়া যাবে না, তোমরা যদি কোনো সংগঠন করতে চাও তাহলে আমাদের আন্ডারে সংগঠন করতে হবে। এবং এটাকে ডিফিট করার জন্য তারা পুরনো একটা ক্লাব ছিল গ্রামে, ইউনিক ক্লাব বলতো, সেই 92-91 সালের দিকের একটা ক্লাব। তো এই ক্লাবটাকে তারা সংঘ আকারে পরিবর্তন করে ইউনিক সেবা সংঘ নাম দিয়ে সেটাকে গ্রামে এসে নতুন করে চালু করলো। আর একটা সরকারি আইনে মনে এরকম কিছু আছে যে একই গ্রামে 2টা সংঘ থাকতে পারে না, বা এরকম কোনো কিছু। তো ওই ঢালটাকে কাজে লাগাইয়া সেই ইউনিক ক্লাবটাকে নাম পরিবর্তন করে এই একাদশ সংঘের নামের সাথে সংঘ শব্দটা ব্যবহার করে তারা এটাকে রেজিস্ট্রেশন করে নিয়ে আসলো সরকার থেকে। আর প্রাণগোপাল দত্তের মতন হ্যালো হ্যালো তো আছেই, তো হ্যালো বললেই তো রেজিস্ট্রেশন হয়েও গেল। এবং এই একাদশ সংঘকে বলল তোমরা এসে আমাদের সাথে করতে হবে, তোমরা আলাদা করে করতে পারবে না। এখন এখানে আমার কি কানেকশন? একাদশ সংঘের মধ্যে তার আমি নাই, কিন্তু এই একাদশ সংঘের মধ্যে যে আমি নাই এটা একাদশ সংঘের ছেলেরা জানে, এটা আমি জানি, কিন্তু ওরা জানে যে আমি আছি, আমি একাদশ সংঘের সাথে আছি। কারণ একাদশ সংঘের যতগুলি কর্তা ব্যক্তি ছিল এই তরুণ ছেলেদের, সবগুলি আমার সাথে ঘনিষ্ঠ ছিল। আর আমি এদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করতাম। যাতেই তো ওকালতি, ইনকাম ট্যাক্সের প্র্যাকটিস করে খাই, কাজেই তো বুদ্ধি বেচা। তো এর আগে বললাম তো, নিতাই রামপ্রসাদকে সবগুলিকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছি। এরাও আসছে, এদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছি, সিনে আসি নাই কখনো। এটা বুঝতে পারছে ওরা যে আমি এদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছি। এমনকি এইটার যে সভাপতি একাদশ সংঘের, সে হচ্ছে আমার একদম সবচেয়ে ঘনিষ্ঠ ভাই, কাকাতো ভাই প্রহ্লাদ, রিপনকর প্রহ্লাদ। তা আমি নাই কেমনে আপনাদের সাথে? কাগজে কলমে নাই। আসলে বেশিরভাগ ক্ষেত্রে পরামর্শ দেওয়া ছাড়া কোনোভাবেই এদের সাথে আমি ছিলাম না, খুব একটা লিঙ্ক ছিলাম না। কিন্তু প্রাণগোপাল দত্তের গঙের ধারণা হয়েছে যে আমি ছিলাম এদের সাথে, আমি আছি, আমি এদেরকে লিড দিচ্ছি, 70-80টা পোলাপানরা আমি লিড দিচ্ছি। শেষ পর্যন্ত রাগে দুঃখে ক্ষোভ এত বিশাল পর্যায়ে পৌঁছাইল, এই ছেলেগুলিকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাদেরকে মেরে ধরে। পৃথিবীর কোথাও এমন আছে কিনা আমি জানি না, প্রাণগোপাল দত্ত তার নিজের গ্রামের নিজের পাড়ায় যে কাজটা করেছেন। আর 100টা ছেলের একটা সংগঠনকে একেবারে তাদেরকে মানে কাউকে মারছেন, কাউকে ভয় দেখিয়ে এই সংগঠনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছেন, অথচ কোনো বিন্দুমাত্র অপরাধ ছিল না ছেলেগুলির, বিন্দুমাত্র অপরাধ ছিল না।
এবং এর মধ্যে প্রাণগোপাল দত্তেরও আত্মীয় ছিলেন, নাতি ছিলেন, আমার ভাগিনা ছিল রাধেশ্যাম। এই ছেলেটা মারা গেছে, তার তার যে ব্যানারটা এই ছেলেটা এই প্রাণগোপাল দত্তের মানে শোকবাহী যে ব্যানারটা লাগানো হয়েছে গ্রামে, সেটার মধ্যে একাদের সঙ্গে নাম দিল কেন, সে ব্যানারটাকে পর্যন্ত এসে ছিঁড়ে ফেলছে। এতটা নৃশংস এই প্রাণগোপাল দত্ত এবং তার ভাইয়েরা এবং পরিবার গং, ভাবতে অবাক লাগে কতটা ক্রোধ ছিল এই ছেলেদের প্রতি, কতটা ক্রোধ ছিল আমার প্রতি যে আমি এদেরকে লিড দিই। সত্য মিথ্যা বিচার করলেন না, যে আমার একটা নাতি মারা গেছে, সেই নাতির একটা ব্যানার লাগাইছে। হ্যাঁ, ওই বছরই প্রবীরকে মারা হয়েছিল, যে বছর ব্যানারটা লাগানো হয়েছিল প্রবীরকেও মারছে ওই দিন, ওই নবমীর সময়। আমি পুলিশকে দেখাইছিলাম যে ব্যানারটা দেখেন, ব্যানারটা ছিঁড়ে ফেলছে। অ্যাস্টনিশ হয়েছে পুলিশ। এতটা জঘন্য প্রকৃতির মানুষ ছিলেন এই প্রাণগোপাল দত্তের পরিবার এবং উনি নিজে, যে আপন নাতি, পিসাতো বোনের ঘরের বাগ্নির ঘরের নাতি, তার মৃত্যুর শোক প্রস্তাবের ব্যানারটা আপনারা সহ্য করতে পারছেন না। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। চিকিৎসার কাজে তো তাকে কোনো সহযোগিতাই করেন নাই, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে এই যুগের একটা ছেলে, 26-27 বছরের একটা ছেলে। চিকিৎসার কাজে তো কোনো সহযোগিতাই করেন নাই, উল্টো আরো তার লাশ যখন বাড়িতে গেছে কাউরে তার লাশটা পর্যন্ত দেখতে যান নাই। আপনার নাতি হয়, আপনার ভিতরে ক্রোধ, হিংসা, অহংকার এত বেশি। নাতির প্রতি আপনার কিসের অহংকার ছিল, কিসের ক্রোধ ছিল? সে ওই সংগঠনের সাথে ছিল এই জন্য? বড় দুঃখজনক, কিন্তু এটাও একটা কারণ যে ওই একাদশ সংঘকে আমি লিড দিই, যদিও বাস্তবিক পক্ষে আমি ওদের সাথে সেরকমভাবে লিঙ্ক ছিলাম না, এখনো বলছি। কিন্তু প্রাণগোপাল দত্তের ফ্যামিলি জানতো যে আমি লিড দিই, আর ওই কানভারি করা লোকগুলি যারা নিয়মিত কানভারি করতেন তারা বলছেন এরা সজল কুমার করেরই বি টিম। এখন তো এই রাজনীতিতে এমন এই শব্দটা খুব পপুলার আর কি, বি টিম বলে আর কি অনেকে, যে জামাত হচ্ছে এনসিপি হচ্ছে জামাতের বি টিম। তো তারাও মনে করতেন যেটা এই একাদশ সংঘ হচ্ছে সজল কুমার করের বি টিম, সেজন্য এটাকে দুমড়ে মুচড়ে তরুণদেরকে কেউ এভাবে ডিস্টার্ব করে, তরুণদেরকে কেউ এভাবে ধ্বংস করে, তরুণ সমাজকে কেউ ধ্বংস করে। একটা কথা আমি আপনাদেরকে আগেও বললাম যে প্রাণগোপাল দত্ত এবং তার পরিবারের ভাইয়েরা এত জঘন্য জঘন্য অপরাধ করেছেন যে এই অপরাধগুলির আপনারা যদি আমার কাছে একটা জঘন্যতম বিশেষণ নিয়ে আসেন যে ভাই ভাই প্রাণগোপাল দত্ত চোর, এটার কোনো মানে কোনো উদাহরণ আছে কি? আমার কাছে আসবেন, আমি দিয়ে দিব। প্রাণগোপাল দত্ত খুনি, আমার কাছে আসবেন, এটা আমি দিয়ে দিব। তার পরিবার খুনি, আমার কাছে আসবেন, উদাহরণ আমি বের করে দিব। কোনো জঘন্যতম অপরাধ এই বাংলাদেশের বাকি নাই যেটা তারা করেন নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের অশান্তি। আপনি বুঝতে পারেন 100টা পরিবারের 100টা সন্তান 100টা পরিবারের থেকে এসেছে, তাদের প্রত্যেকে কাউরে মেরেছে, কাউরে শাড়ি পরায় রাস্তায় ঘুরাইছে, তারপরে তাদের সংগঠনের বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে পুড়িয়ে ফেলেছে, শাড়ি কাপড় যাতে দিতে না পারে, গরিবদেরকে জামা দিবে, শাড়ি দিবে, গেঞ্জি দিবে, সেগুলি নিয়ে ঘর থেকে বের করে পুড়িয়ে ফেলছে। দিতে পারবি না তোরা, আমাদের পারমিশন লাগবে। তা আমি খারাপ হয়েছি কার কারণে? তোরা যদি ওদের সাথে বিরোধিতায় না যাইতি, এই একাদশ সঙ্গের ছেলেগুলি যদি ওরা বলছে ওদের সাথে মিলে যাইতে, ওদের ব্যানারে কাজ করতে হবে, তোদের সাথে মিলে যাইতি। এখন তো আমি খারাপ হয়েছি তোদের কারণে। আর ওই যে বললাম একাদশ সঙ্গের একজন আমার একজন সবচেয়ে যে সভাপতি, আমার 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 ঘনিষ্ঠ, আমার সবচেয়ে স্নেহের ভাই প্রহ্লাদ রিপনকর, সেই রিপনকরের ঘরটাও যে সে বিল্ডিংটা করেছে 2020-22 সালের দিকে,
সেই ঘরটা ইয়ে থেকে রাস্তার ভিতরে গেছে, হয়তো বা সর্বোচ্চ 6 ইঞ্চি বা 1 ফিট গেছে রাস্তার ভিতরে। এই ঘরটাকে ভেঙে ফেলার জন্য নানান রকমের পরিকল্পনা করছে। এটা আমার বাড়ি, যেহেতু আমি তো যথারীতি সরব অ্যাক্টিভ। রাস্তায় গেছে, আমরা যদি রাস্তায় গিয়ে থাকি সেটার জন্য আইনিভাবে ফেস করব, বা আইনি ভাবে সেটা মোকাবেলা করব, ক্ষতিপূরণ দিব, বা রাস্তাকে দরকার পড়লে আরও সাইড দিয়ে জায়গা আছে সেখান দিয়ে একটু ঘুরে পেঁচায়, মানে এক বিগত পিছনে সরাই দিতে হবে রাস্তা। প্রহ্লাদের জায়গা আছে, রিপনদের জায়গা আছে, নতুন করে রাস্তা মেরামত করতে গেলে এটা বাড়াই দেওয়া হবে, বা যেভাবে সমাধান হয় গ্রহণযোগ্য সমাধান হয় সেভাবে করব। কিন্তু না, তাদের কথা হলো পুরো বিল্ডিংটাই ভেঙে ফেলতে হবে। যথারীতি আমি বাধা দিয়েছি। আমার কাছে যখন মেসেজ আসছে, আমি বলছি ওটা আমার বাড়ি, পারলে এসে কিছু করে দেখাইস। যতই হম্বিতম্বি করস, ভালোভাবে না চললে আমার কাছ থেকেও ভালো কিছু রেসপন্স পাবি না। খেপেছে। প্রহ্লাদের ঘর, রশিদ করের ঘর ভাঙতে পারলাম না সজলের কারণে। এখন যারা বলেন যে আমি প্রাণগোপাল দত্তের সাথে লেগেছি, আমি তো লাগি নাই ভাই। ওনারা দেখছে যে উনাদের ক্ষমতার প্রভাব বিস্তার করতে গেলে একমাত্র বাধা হচ্ছি আমি, বা আরো যারা যারা বাধা আছেন তাদের মধ্যে আমি। আর বারুইপাড়ার মধ্যে, মৈশেল বারুইপাড়ার মধ্যে যে আমি এই বিষয়ে নিশ্চিত ভাই। 40-50 বছর ধরে আমরা ঢাকা শহরে প্রাণগোপাল দত্ত আমরা একসাথে বাস করি। আমি কোনোদিন ওনার কাছে 10 টাকার জন্য যাই নাই যে ভাই আমার এইরকম একটা লোন স্যাংশন করে দেন, আমার একটা লাইসেন্স করে দেন। এত ক্ষমতায় কোনো সময় আমার সাথে ওনার সাথে কোনো বিষয় নিয়ে লিঙ্ক ছিল না। বলতে পারবেন প্রাণগোপাল দত্ত বা তার পরিবারের কেউ যে গেছিলাম একটা কাজের জন্য, কোনো কিছুর জন্য? না ভালো না মন্দ, কোনো কিছুই লিঙ্ক ছিল না। শুধুমাত্র ক্ষমতার প্রভাব বিস্তার করতে গিয়ে যে সমস্ত জায়গায় অপকর্ম করেছেন, সেই অপকর্মগুলিতে বাধার সম্মুখীন হয়েছেন আমার কাছ থেকে। তাও আবার কাদের? যারা আমার কাছে আসছেন। আর যারা আমার কাছে আসেন নাই তারা 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 তো আর বাধা পায় নাই, তারা তো গেছে রসাতলে। সেজন্য গতকালের যে ভিডিওটা, আরো অনেক আরো অনেকের ঘটনার কথা বলতে পারবো, যে বাট এইগুলি ইন সংক্ষেপে এই রামপ্রসাদের কাহিনী, নিতাইয়ের কাহিনী, বা মরণকরের কাহিনী, প্রবীরের কাহিনী। আমার ভাইয়েরাও, আমার যে 2টা আপন ভাই আছে, সে 2টা আপন ভাইও নানানভাবে আমাকে লিঙ্ক করেছেন, মানে আমার বিরুদ্ধে খেপিয়েছেন ওনাকে। কারণ একজন তো ডাক্তার, তার ডাক্তারি প্রফেশনকে সমুন্নত রাখার জন্য সে যা খুশি তা করেছে। এগুলি আর এখন ভিডিও লম্বা হয়ে যায়, সে স্বার্থে আর বললাম না। কিন্তু সবাই আমাকে ব্যবহার করেছেন, বা তাদের কারণে আমি আমি প্রাণগোপাল দত্ত আমার সাথে চটেছেন। আমার খুব অবাক লাগে যে একটা মানুষ কোনো কিছু বিচার বিবেচনা করলেন না, এত ঘটনা 10টা বছর 12 বছর ধরে খেললে লোকজন আপনার কান ভারিয়ে করলো, আপনি একদিন আমাকে ডেকে নিয়ে বললেন না যে সজল আমি এই কারণে তোর উপরে খেপা, বা এই কারণে তুই এই ক্ষতিটা তুই আমার করতেছিস, তুই আমার এই ক্ষতি করিস না। আমি দেখতাম যে আমি আপনার কোনো ক্ষতি করেছি কিনা, আপনি দেখতেন বিচার বিবেচনা করে। আর এই লোকগুলি যারা এখন এই রামপ্রসাদ, বিশেষ করে রামপ্রসাদ আর নিতাই, যখন বলে যে আমি কেন প্রাণগোপালের সাথে লাগলাম, বা তারা একদিন জেল খেটেছেন, এক রাত জেলও কাটেন নাই, জাস্ট থানায় জেলে নিয়ে বসায় রাখছে, থানায় নিয়ে বসায় রাখছে, পুলিশ ধরে নিয়ে গেছে রাত্রে 24শে জুলাই রাত্র 1টা বাজে। তারা বলেন আমাদের কারণে, আমার কারণে তারা জেল গেছে। তোদের কারণে 10 বছর 15 বছর যাবৎ আমি প্রাণগোপাল দত্তের কাছে ক্রমাগত কালার হয়েছি। তোদের কারণে, তোদেরকে বাঁচাইতে গিয়া, তোদেরকে সেভ করতে গিয়া, তোদেরকে তাদের আক্রোশের হাত থেকে বাঁচাইতে গিয়া, এই প্রাণগোপাল দত্তের, এই রামপ্রসাদ পাল, নিতাই, মরণ, প্রবীর, আমার ভাইয়েরা, সাধুর বাড়ির লোকেরা, একাদশ সঙ্গের ছেলেরা, 101টা ছেলে আছে, প্রত্যেকে সেভ করতে গিয়ে আমি তাদের সাথে খারাপ হয়েছি। যখনই তোদের সাথে কোনো কিছু ঘটেছে, আমি তোদের সাথে না থাকলেও আমি প্রতিবাদ করেছি, আমি প্রতিবাদ করেছি।
প্রহ্লাদের ঘর ভাঙতে গেছে। আমি সেদিনও একদম কৃষ্ণাকরের হাতের লেখা তার এজেন্ডার মধ্যে আছে প্রহ্লাদের ঘর ভাঙতে, অসিত করের ঘর ভাঙতে হবে। আমার কাছে হাতের আমার রিটেন ডকুমেন্ট আছে প্রহ্লাদের ঘর ভাঙার জন্য তারা প্রস্তুত ছিল। তারা কি কি অপরাধকর্ম করেছে বা তাদের অপরাধকর্মের একটা মানে এর মধ্যে কৃষ্ণাকর যেগুলির সাথে জড়িত সেগুলি আমি লিস্ট পেয়েছি কৃষ্ণাকরের হাতের লেখা। বারোটা লিস্ট করছে সে, 12টা ঘটনা লিস্ট করছে যে এই 12টা অপকর্মের সাথে সে জড়িত, যেগুলি সে জড়িত। তার মধ্যে এই প্রহ্লাদের ঘর ভাঙা জনিত ঘটনাও আছে। প্রহ্লাদকে দেখাইছি আমি, আর সেই প্রহ্লাদ বলে আমি কেন প্রাণগোপালের সাথে লাগলাম। ভাই আমি প্রাণগোপালের সাথে লাগি নাই, কালকের ভিডিওতেও বলছি, আজকেও বলতেছি যে উনি তার ক্ষমতার প্রভাব বিস্তার করতে গিয়া, তারও না, আমি তো একটু ক্ষুদ্র মানব ছিলাম। প্রাণগোপাল দত্তের ক্ষমতার প্রভাব বিস্তার করতে আমি কোনো বাধা দিই না, কিন্তু তার ভাইয়েরা গ্রামের মধ্যে যে অপকর্মগুলি করতো সে অপকর্মগুলিতে যেখানে যেখানে আমার সংশ্লিষ্টতা আসছে সেখানে সেখানে আমি আমার স্বীয় ভূমিকা বা আমার যে সাধারণ কাজটা আমার করা উচিত বলে আমার ব্রেন থেকে যেটা আসছে, যে সঠিক কাজটা করা উচিত, আমি সেটা করতে গেছি বা করেছি। সেজন্য আমি প্রাণগোপাল দত্তের কাছে খারাপ হয়েছি বা প্রাণগোপাল দত্ত আমার পিছনে লেগেছেন, আমি লাগি নাই। আমি চ্যালেঞ্জ করে বলতেছি প্রাণগোপাল দত্ত এবং তার পরিবার, তার ভাইদেরকে, 2022 সালের অক্টোবর মাসে সুভাষ করের ঘটনাটা পড়ার আগে প্রাণগোপাল দত্তের সাথে আমার কোনো রকমের অপরাধ ছিল বা আমার ভুল ছিল, আমার কোনো ঘটনায় উনি আমার সাথে তিক্ত ছিলেন, এমন কথা যদি স্বয়ং প্রাণগোপাল দত্ত থেকে শুরু করে তার ভাইয়েরা এবং গ্রামের ওই সমস্ত সাঙ্গপাঙ্গরা 16 জন বা 25 জন তারা যদি বলতে পারেন, আমি আমার কান কেটে ফেলবো, এই ভিডিওতে বলে রাখলাম। এই ভিডিওতে সেটা হলফ করে বলে রাখলাম। আর যারা আমার উপকার খেয়েছেন, আমার উপকার নিয়েছেন, তাদেরকে বলে দিচ্ছি, বড় মুখ করে আর কখনোই কথা বললেন না যে আমি প্রাণগোপাল দত্তের সাথে লেগে আপনাদের ক্ষতি করেছি। আপনারা প্রাণগোপাল দত্তের হাত থেকে বাঁচার জন্য আমার দ্বারস্থ হয়েছেন, আমি আপনাদেরকে বাঁচিয়েছি এবং সে কারণে আমি খারাপ হয়েছি, আপনাদের কারণে আমি খারাপ হয়েছি। আজকে আমার, হ্যাঁ, সাপড়ে সুভাষকর যখন ঘর নিয়ে, হয়তো কালকের ভিডিওতে বললাম, সুভাষকর যখন ঘর নিয়ে তার কাছে গেছে, তখন সে এটাকে মানে একদম সেন্সেনি ফেস বানাইয়া এটাকে একটা যেটা কি বলে মোয়া বানাইয়া সেটাকে হাইলাইট করে আসে আমার সাথে। তখন আমি দেখলাম যে না, আমার স্বাধীন চিন্তার উপরে হাত চলে আসতেছে। আমার পৈতৃক ভিটায় আমার নারী, আমার যেখানে জন্মের পরে আমার মায়ের নাভির জল যেখানে পড়েছে সেখানে আমার এটা ঘর করা থেকে বাধা দিচ্ছে, এটা তো একদম নৈতিক বিষয় থেকে বাধা দিচ্ছে। আমি আবার যথারীতি আমি প্রতিবাদ করেছি বা আমি রিটার্ন অ্যাটাক করেছি। কারণ আমি রিটার্ন অ্যাটাক কেন করলাম সেটা তো বড় কথা না। পানগোল দত্ত তো আমার সাথে লাগতোই না যদি পানগোল দত্ত তো সুভাষকরের আমার থেকে সুভাষকরের সাথে বেশি ঘনিষ্ঠ ছিল না, আমার পাঁচ সম্পর্কে আত্মীয় হইতো। সুভাষকরের সাথে তো কোনো আত্মীয়ের কাজ আমি কখনো শুনি নাই। কিন্তু উনি সুভাষকরের সঙ্গটা এই জন্যই দিয়েছেন কারণ আমার উপরে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন ছিল, আর আমার উপরে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন ছিল কারণ আমি আপনাদেরকে প্রোটেক্ট করতাম তার এই চেলা চামুন্ডাগুলির হাত থেকে। তো আজকাল তো রাজনীতিতে একটা কথা খুব পপুলার হয়ে গেছে যে বি টিম। তারা ভাবতো যে যেমন যে এনসিপি আছে না, এনসিপি কে বলতো যে জামাতের বি টিম, তারাও ভাবতো যে মানে এই যে এই এই তরুণদের এই সংগঠন, একাদশ সংগঠন হচ্ছে আমার বি টিম, সদন কুমার করের বি টিম। আসলে সম্পূর্ণটাই তাদের মস্তিষ্কের মধ্যে তো কিছু নাই, কারণ আছে তো শুধু হিংসা, হিংসা, কার সাথে কার লাগাই দিবে, ঝগড়া করবে, রেপ করবে, তারপরে মানে আত্মহত্যারে, সরি, মার্ডার কি আত্মহত্যা করে কেমনে চালাই দেওয়া যায়, এরকম সবকিছু তো আছে মাথার ভিতরে। অপরাধ কর্মের চিন্তা ছাড়া
আপৃষ্ট চিন্তা ছাড়া তার কোনো কিছু নাই। সেজন্য আমার প্রতি ক্ষোভ থেকেও এই ছেলেগুলিকে তারা ধ্বংস করছে, সংগঠনটাকে তারা ধ্বংস করছে। অনেক কোটি কোটি মানে কোটি মানে লাখ লাখ মানুষের আত্মার আহুতি ছিল প্রাণগোপাল দত্তের উপর, আত্মার অভিশাপ ছিল। বিশেষ করে এই রাধেশ্যামের আত্মা, রাধেশ্যামের পরিবারের সাথে যে আচরণ করছে, ভাগ্নির সাথে, ভাগ্নির যে নাতির সাথে, ভাগ্নির হাজবেন্ডের সাথে, জঘন্য জঘন্য। এখন তারা জানতো না যে আমি এদের সাথে নাই, কিন্তু এরা এটা জানতো যে এরা এটাই মনে করতো যে এই সংগঠনটা আমার বিরুদ্ধে। যেহেতু এখানে যা সবাই কর্তা ব্যক্তিরা, বললাম তো যে একই লোক মানে বেশিরভাগ ব্যক্তিরে আমার বাড়ির এবং আমার কাকাতো জানতো ভাই, সবাই আমার কাকাতো ভাই। তারপরে আরো যারা অন্য বাড়িরও আছে সেগুলি সব আমার সবাই আমার স্নেহভাজন, আমি তাদের প্রিয় ভাজন। সুতরাং এটা তো সজলের বি টিম। আজকাল তো রাজনীতিতে একটা কথা নতুন করে আসছে, বি টিম, অমুক দলের বি টিম। তো এই বি টিম মনে করে তাদেরকে ধ্বংস করছে, এটা সজলের বি টিম। মাথা ভর্তি তো সব অপচিন্তা কুচিন্তা। যে তোমার সাথে একটা আছে না, সারাক্ষণ দুর্বুদ্ধির মধ্যে সব ধরনের দুর্বুদ্ধি, আপনার যদি দুর্বুদ্ধি লাগে আপনি তোমার কাছে গেলেন। তারপর আরেকটা আছে বাজারে, হোমিওপ্যাথিক ডাক্তার বিকাশ সেন। সব পাবেন, যত ধরনের, এমনকি ওই অবৈধ জিনিসের গোলাও তার কাছে পাবেন। এগুলি প্রশ্রয় দিয়েছেন, এগুলিকে প্রশ্রয় দিয়েছেন মানগোপাল দত্তের ভাইয়েরা, বিশেষ করে তার ভাই ননীগোপাল দত্ত। কেন কোনো অপরাধ তো নাই যে ননীগোপাল দত্তের হাত দিয়ে রাজনীতির মাধ্যমে রাজনীতিবিদরা বা গ্রামের প্রভাবশালীরা, মোড়লরা, গ্রামের মোড়লরা যে ধরনের অপরাধ গুলি করে থাকে, এমন কোনো অপরাধ নাই ননীগোপাল দত্ত করেন নাই বা তার লোকদের দিয়ে করায় নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা লম্বা করবো না। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।